ডাক্তার একই রোগ একই ঔষধ কোনো রোগীকে দেয় 2 বার খাইতে, কোনো রোগীকে দেয় 4 বার খাইতে, কোনো রোগীকে দেয় 3 বার খাইতে, দেয় না? একই রোগ একই ঔষধ। কেন? রোগের প্রখরতার উপরে ডিপেন্ড করে যে কে কতবার খাবে। আমরা যদি রান্নাঘর অথবা স্ত্রী অথবা রাঁধুনি আর খাবারের প্লেট এই দুটো সংশোধন করতে পারি, তাহলে মনে হয় মৃত্যুর আগ পর্যন্ত আমরা সুস্থ থাকতে পারি বলে মনে হয় নাকি? এই রান্না বন্ধ যতদিন পর্যন্ত করবেন না, আপনাকে কেউ সুস্থ করতে পারবে না। রান্নাঘরের সব যত রোগ আমাদের শরীরে আছে সব রান্নাঘর থেকে আসতেছে। বাজারে তো হাজার হাজার খাবারের আইটেম, যেটাই মনে চায় সেটাই কেন খাই? ফার্মেসিতে ওষুধ ড্রাগসগুলো যে আছে, যেটা মনে চায় সেটাই এনে খাই কি? যে আমার এই সমস্যা হয়েছে, যেটা মনে চায় খাই না তো। প্রথমে ডাক্তারের কাছে ভিজিট দিচ্ছি, ডায়াগনোসিস করতেছি হাজার হাজার টাকা, তারপরে নির্ধারণ করতেছি ফার্মেসি থেকে কোন ওষুধটা খাবো, কোন ড্রাগসটা খাবো, তাই না? তো ক্ষুধা নিয়ন্ত্রণের জন্য যে বাজারে যে থেকে যা পাইতেছি তাই খেতেছি, সিংড়াও খাই, চমোসাও খাই। ডাক্তারের প্রেসক্রিপশনটাকে যতটা আমরা মেনটেনেন্স করি বা ফলো করি, কোরআনের আইন যেটাকে আমরা বলি জীবন বিধান, সেটাও আমরা অতটা কঠিনভাবে ফলো করি না। রান্নাঘরের ভুলটা তো আমাদের নিজেদের কাছে সংশোধন করা, তাই না? জি জি। এইটা যদি আমরা সংশোধন করি, নিজেরটা যেটা আমরা নিজের ক্ষমতার ভিতরে আছে, রান্নাঘরের সংশোধনীটা, এই সংশোধনীটা যদি আমরা করি আর 1/3 মেজারমেন্ট করে যদি খাই, তাহলে কৃষক পর্যায়ে ব্যবসায়িক পর্যায়ে যে ত্রুটিটা হচ্ছে, এই ত্রুটিটাও আমাদের শরীরে ক্ষতি করতে পারবে না। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আনন্দিত আছি। আর নতুন করে আবার আপনাকে পেয়ে তো আরো বেশি ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আপনার এখানে আপনি যে আমাকে, আমার মতন এক অধম মানুষকে যে আপনি আবার আমাকে ডেকেছেন, বা আমিও দেখছি যে প্রথম ভিডিওটাতে সবাই আমাকে খুঁজতেছে, তো আমিও খুব আনন্দিত যে আসলে মানুষ অ্যাকসেপ্ট করেছে বিষয়টা, এবং এটার যে সবাই জানতে চেয়েছে পরবর্তী বিষয়টা, আসলে পরবর্তী যে বিষয়গুলো জানার জন্য সবাই কমেন্ট করছে। তো আমিও খুব আপ্লুত হয়েছি আপনাদের এই ভিডিওটা প্রচারের পরে। তো সেই হিসাবে আমি যে আবার আজকে আপনার সামনে এসে বসছি দর্শকদের সাথে শেয়ার করার জন্য বাকি বিষয়টা, আমিও খুব কৃতজ্ঞ বোধ করতেছি, আনন্দিত বোধ করতেছি। আচ্ছা ভাইয়া, মানে আমরা যেই 3টা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, বা আমি যদি সংক্ষিপ্ত আকারে বলি যে 1/3 থিওরি, তো এটা তো আসলে একটা প্যাকেজ আপনি বলেছেন। তো তার পরবর্তী যে সমন্বয়গুলো কিভাবে আমরা মেনটেন করব, এটা যেমন আমারও প্রশ্ন। তার আগে যারা দেখছেন শুনছেন তারাও কিন্তু এটা বলছে যে ভাইয়ার যে কথাগুলো বলছে সেগুলো আমরা মেনে চলবো আমাদের সুস্থতার জন্য, কিন্তু মেনটেনেন্স কিভাবে করব, সময়ের ব্যাপার আছে। রাইট, সেদিন আমরা এইখান থেকেই শেষ করছিলাম আলোচনা, যে আমি কিন্তু সেখানে বলছিলাম যে এই 1/3 ফর্মুলার যে উদ্ভাবক বা প্রতিষ্ঠাতা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো উনার সাহাবীরা ওনাকে প্রশ্ন করছিলেন যে আমরা বর্তমানে কিভাবে মেনটেনেন্স করব, এবং উনি সাহাবাদেরকে কিভাবে মেনটেনেন্স করবেন সেই ব্যাপারটা আমি ওই প্রথম ভিডিওতে বলছিলাম যে পেট ক্ষুধা না লাগা পর্যন্ত খাবার খাবে না, আর ক্ষুধার্ত অবস্থা যখন খাওয়া শুরু করবে, ক্ষুধার অনুভূতি থাকতেই খাওয়া বন্ধ করে দেব। এটা আমি প্রথম ভিডিওতে বলছিলাম। কিন্তু আমি তখন তো ওরা মানে পেট খালি রেখে খেলে যুদ্ধে যেত, কৃষিকাজ করতো, সারাদিন শারীরিক পরিশ্রমের মধ্যে থাকতো, তো এই জন্য পানি আর অক্সিজেনের চাহিদাটা অটোমেটিকলি ফিল আপ হতো। কিন্তু আমি যখন ভেবে দেখলাম যে বর্তমান সময় তো আমরা বসে শুয়ে জীবনযাপন করি, এয়ার কন্ডিশনে থাকি, তো আমাদের সময় এখন পেট খালি রেখে খেলেও ওই পানি আর অক্সিজেনের চাহিদাটা অটোমেটিকলি ফিল আপ হবে না। তো আমাদেরকে তখন একটা প্ল্যান ওয়াইজ এটা ফিল আপ করতে হবে। এখন এই পুষ্টি, পানি, অক্সিজেনের যে সমন্বয়টা আমরা বর্তমান সময়ের জন্য, বর্তমান সময় কেন বলতেছি, কারণ বিজ্ঞান আমাদেরকে যেভাবে অলস বানিয়ে দিয়েছে, শরীরকে যেভাবে অচল বানিয়ে দিচ্ছে বিজ্ঞান, তো এই বর্তমান পরিস্থিতি আসলে ওই অটোমেটিকলি মেনটেনেন্স হবে না এই ন্যাচারাল ফাংশনটা, কারণ যেহেতু আমরা বিজ্ঞানের উপরে ডিপেন্ড হয়ে গেছি পুরাপুরি, এই জন্য শরীর অলস হয়ে যাচ্ছে, ব্লাড সার্কুলেশন স্লো হয়ে যাচ্ছে, ব্লাড সার্কুলেশনের জাম হচ্ছে, এই জন্যই আমরা রোগী হচ্ছি। তো আমরা আবার এই ব্লাড সার্কুলেশনটাকে সচল করলেই আবার সুস্থ হব। তো এখন এই যে অচল হয়ে যাচ্ছি আমরা,
অ্যাক্টিভিটিস নেই, শারীরিক অ্যাক্টিভিটিস নেই। তো এখন বর্তমান সময়ে আমরা পেট খালি রেখে খেলেই আমাদের পানি আর অক্সিজেনের চাহিদাটা অটোমেটিকলি ফিল আপ হবে না। তো তাহলে আমরা বর্তমান সময়ে এটা কিভাবে মেনটেনেন্স করব, এটা নিয়ে আমি দীর্ঘ প্রায় 5 বছর আমি বলছিলাম যে, আমি প্রথম ভিডিওতে বলছিলাম যে প্রায় 1000-3 রোগীর উপরে আমি আমার এই ডিজাইনটা অ্যাপ্লাই করছি 4-5 বছরে। কিন্তু এখন তো অনেক হাজার 10,000-এর উপরে হয়ে গেছে মানুষকে আমি এই বর্তমান ডিজাইনটা অ্যাপ্লাই করে ড্রাগস থেকে বের করে নিয়ে আসছি। 10,000-এর বেশি? এরকম আরও বেশি হতে পারে। আমার ফেসবুক আইডিগুলোতে ঢুকলে দেখবেন শুধু আমার সামনে শুধু মানুষ, আমি শুধু লেকচার ট্রেনিং দিচ্ছি। আমার ফেসবুক আইডি বলেন বা যেগুলোতে বলেন ঢুকলে দেখবেন যে শুধু আমার সেমিনারের ছবি। প্রতি সপ্তাহে অসংখ্য মানুষকে আমি ট্রেনিং দিচ্ছি এগুলো। আর যারা মেনটেনেন্স করতেছে তারা অনেকেই ফোন করে বলে যে হ্যাঁ সারছি আর প্রয়োজন হচ্ছে না এবং আগের থেকে বেটার ফিল করতেছি। তো এই ডিজাইনটা কি বর্তমান সময়ে আমরা কিভাবে এটা প্ল্যান ওয়াইজ মেনটেনেন্স করব, এটা আমার যে এটা বলো 1/3 ফর্মুলার যে ডিজাইনটা, এটা মনে করেন যে আমি আমার মতো করে আমি গবেষণা করে সাজাইছি। এটা চাইলে কিন্তু মূল জিনিসটা হলো 1/3 পুষ্টি, পানি, অক্সিজেনের দৈনন্দিন চাহিদার সাথে সমন্বয়। জি জি। এটা নবী বলছেন যে 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা খালি রাখো শ্বাস প্রশ্বাসের জন্য। এটাই 1/3 থিওরি। এখন এটা আমি যেভাবে ডিজাইন করছি আমার মতো করে, এটা হলো মূল জিনিস এবং এটা চাইলে আপনিও আপনার মতো করে একটা ডিজাইন করতে পারেন যে আমি পুষ্টি, পানি, অক্সিজেনের কীভাবে সমপরিমাণে মেনটেনেন্স করব। চাইলে যারা এই লাইনে অনেক গবেষক আছে, সারা পৃথিবীতে অনেক সাধক আছেন, অনেক বিশেষজ্ঞ আছেন, অনেক চিকিৎসক আছেন, চাইলে তারা তাদের কমন সেন্স দ্বারা, তাদের প্র্যাকটিস দ্বারা, তাদের সাধনা গবেষণা দ্বারা তারাও আলাদা করে একটা নতুন ডিজাইন করতে পারে। আমি যে ডিজাইনটা করছি এটাই যে একেবারে এটা অবশ্যই কার্যকরী, আমি যেহেতু এত মানুষকে আমি বেনিফিট পাইছি দেখছি। তো সেক্ষেত্রে এটা ছাড়াও আরও নতুন করে কেউ ডিজাইন করতে পারে, আরও গভীরে গিয়ে গবেষণা করতে পারে, কেউ করুক, গবেষণা করে তারা আরও নতুন ডিজাইন বাইর করুক, করে মানুষের উপকার করুক, ড্রাগস থেকে বের করে আনুক, ড্রাগস থেকে মুক্ত করুক, মানুষকে শরীর নেচারের নিয়মে মানুষকে সুস্থ করে তুলুক। এটাই আমার মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য। তো যাই হোক, ঠিক আছে, আপনি দর্শকরা জানতে চেয়েছেন যে বর্তমান সময়ে আমরা যে কিভাবে 1/3 মেনটেনেন্স করব, আমি যে ডিজাইনটা, এই ডিজাইনটা অনেকেই জানতে চেয়েছেন। তো আমি আজকে সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তবে অনেকেই মনে করে যে আমার কথা একটু বেশি হয়ে যায়। আসলে বিষয়টা কি যে আমরা ভুল করতে করতে এমন গর্তে পড়ে গেছি, এত গভীরে পড়ে গেছি, এখান থেকে শুধু এই 2 কথা বলে টেনে এনে তোলা সম্ভব নয়। ভুল এই গর্ত থেকে বের করতে হলে আমাদের এই ভুল থেকে, এই ভুলের সব ভুল, পানি, বাতাস, মাটি, খাবার সব কিছু ভুলের মধ্যে ডুবে গেছে। এখন এই ভুল থেকে মানুষকে বের করে আনতে হলে মানুষের মগজের ভিতরে ঢুকতে হবে। মানুষের মগজের ভিতরে ঢুকে মগজ ধোলাই, কথা একটা বলেছে না, মগজ ধোলাই, এই মগজ ধোলাই করে মগজটাকে ঘুরায় চেঞ্জ করে আনতে হবে। এই মগজের ভিতরে ঢুকে মগজ ধোলাই করে মানুষের সঠিক জিনিসটা ফিরে এনে গর্ত থেকে বের করে আনতে হলে একটু কথা তো বেশি বলতেই হবে। মূলত কথা হচ্ছে যে মানে শর্টকাট কিছু নেই, ব্রেইন কথা বলে ব্রেইনের ভিতরে ঢুকে, মানে এটাকে যুক্তি দিয়ে ব্রেইনের ভিতরে ঢুকে মগজটাকে চেঞ্জ করে একটা পাওয়ার নিয়ে আসতে হবে। এমন এক পাওয়ার আসবে, এমন একটা জিদ আসবে, ব্রেইনটা যখন খুলে যাবে, রাস্তাটা যখন চিনতে পারবে, সোজা রাস্তা যে গর্ত থেকে উঠার, তখন মানুষের ওই ভুল থেকে, এই ভুলের মধ্যে যে ডুবে গেছে, গর্তের গভীরে যে পড়ে গেছে, এখান থেকে খুব ইজিলি বের হয়ে আসতে পারবে। তো এই জন্যই আমাকে এত কথা বলতে হয়। এখন দর্শক যদি, অবশ্য 2-1 জনই শুধু এইরকম ব্যাপারে বলছে যে বেশি কথা বলা হয়েছে, তো বেশি কথা এটা শুনতে হবে এবং খুব ঠান্ডা মাথায় গভীর মনোযোগ দিয়ে কনসেন্ট্রেট। ভাই, একটা ফিল্ম দেখলে তো 3 ঘন্টা সময় কাটায় দেন, একটা কোনো কিছু, একটা প্রোগ্রাম দেখলেও তো আমরা 2-4 ঘন্টা ওইটার ভিতরে ডুবে থাকি। তো এরকম নিজের শরীরের জন্য, নিজের শরীরের সুস্থতার জন্য, নিজের শরীরের আরামের জন্য, সুখের জন্য আপনি এরকম একটু সময় ব্যয় না করলে তো আপনি এখান থেকে সংশোধনের রাস্তা খুঁজে পাবেন না। তো এটা করতে হবে। তো যাই হোক, ঠিক আছে, আমরা এদিকে আর না যাই, আমরা এখন বোঝার চেষ্টা করি যে বর্তমান সময়ে যে আমরা 1/3 থিওরি কিভাবে মেনটেনেন্স করব, এই ডিজাইনটা একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করুন যে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই মহা প্রকৃতির থেকে দেহ প্রকৃতির ভিতরে
কাঁচামাল হিসাবে 3টা জিনিসই ঢুকাই, একটা চিবিয়ে ঢুকাচ্ছি, একটা পান করে ঢুকাচ্ছি, একটা বাতাসের মাধ্যমে ঢুকাচ্ছি, আর কিছু কিন্তু ঢুকাই না। এখন চিবিয়ে যেটা ঢুকাচ্ছি পুষ্টি এটার নাম, এটা কি কোন রোগের ঔষধ? ক্ষুধা রোগের ঔষধ। আমি বলি শরীরের মূল রোগের মূল ঔষধ পুষ্টি। এখন এই পুষ্টিটা যে আমি ঔষধ হিসাবে, এটা প্রথমত আমাদেরকে মাইন্ড সেট আপ করতে হবে যে আমি মুখে যে চিবিয়ে ঢুকাচ্ছি যেটা, এটা আমি ক্ষুধা রোগের ঔষধ, মূল রোগের মূল ঔষধ খাচ্ছি। এটা মনে রাখতে হবে খাওয়ার সময়। ঔষধ যখন খুশি, যেমন খুশি, যেভাবে খুশি খাওয়া যায় না, খাইও না আমরা। ডাক্তারে যে ড্রাগস দেয়, যদিও এটা ঔষধ না, ড্রাগস, ওইটাকে আমরা ঔষধ মনে করেই খাচ্ছি। তো ওই ঔষধগুলো যখন খাচ্ছি, যে টাইমিং দেয়, কয়বার খাবো, কতটুকু খাবো, কখন খাবো, ওই যে টাইমিং, কোয়ান্টিটি, কোয়ালিটি, এই যেগুলো মেনটেনেন্স, একেবারে আমি তো মনে করি যে প্রেসক্রিপশনের আইনটাকে যতটা আমরা ফলো করি, কোরআন আইনটাকে অতটা ফলো করি না। ডাক্তারের প্রেসক্রিপশনটাকে যতটা আমরা মেনটেনেন্স করি বা ফলো করি, কোরআনের আইন যেটাকে আমরা বলি জীবন বিধান, সেটাও আমরা অতটা কঠিনভাবে ফলো করি না, হার্ড লাইন মেনটেন করি না। তো আমরা যে ক্ষুধা রোগের যে ঔষধ খাচ্ছি, এই ওষুধটা খাওয়ার ক্ষেত্রে যদি ওই প্রেসক্রিপশনের, ডাক্তারি প্রেসক্রিপশনের যে রুলস রেজুলেশন যেভাবে মেনটেন, এইভাবে যদি আমরা ক্ষুধা রোগের ওষুধটা খাওয়ার ক্ষেত্রে মেনটেনেন্স করতাম, তাহলে এটার সাইড এফেক্ট হয়ে ওই রোগগুলো, বিজ্ঞানের রোগগুলো আর হতো না। তো এটা আমরা প্রথমে মনে করতে হবে যে কি আমরা পুষ্টিটা যে খাচ্ছি, এটা আমরা শরীরের মূল রোগের মূল ঔষধ খাচ্ছি, এটা প্রথমে আমাদেরকে বিশ্বাস করতে হবে, মনে করতে হবে। ওকে, বর্তমান সময়ে আমরা এই ওষুধটা খাওয়ার ক্ষেত্রে 4টা ভুল করি, সমানে, জেনে হোক না জেনে হোক। আমরা বর্তমান সময়ে এই ক্ষুধা রোগের ওষুধটা খাওয়ার ক্ষেত্রে 4টা ভুল করি। এই ভুলগুলো সংশোধন না করলে আবার 1/3 মেনটেনেন্স করেও কোনো লাভ হবে না। তো এই 4টা ভুল কি, এই ভুলগুলো আমরা শুনবো, বুঝবো এবং কীভাবে সংশোধন করব সেটাও জানতে হবে। এই ভুলগুলো সংশোধন করলে আমরা এই ক্ষুধা রোগের ওষুধটা আমাদের সঠিকভাবে কাজ করে। তো 4টা ভুল কি? 1 নম্বর হলো প্রসেসিং, 2 নম্বর টাইমিং, 3 নম্বর কোয়ান্টিটি, 4 নম্বর কোয়ালিটি। 1 নম্বর প্রসেসিং, 2 নম্বর টাইমিং, 3 নম্বর কোয়ান্টিটি, 4 নম্বর কোয়ালিটি। এই 4টা ভুল করি, জাস্ট 4টা ভুলেই ক্ষুধা রোগের ওষুধটা শরীরের ভিতরে ঢুকানোর ক্ষেত্রে। এখন প্রসেসিংটা কি? প্রসেসিংটা মূলত 3টি ধাপে হয়। একটা হলো কৃষক পর্যায়ে প্রসেসিং, একটা হলো ব্যবসায়িক পর্যায়ে প্রসেসিং, একটা হলো রান্নাঘরের প্রসেসিং। আচ্ছা, 3 ধাপে প্রসেসিং হওয়ার পরে আমরা এই ক্ষুধা রোগের ওষুধটা শরীরের ভিতরে ঢুকাই ক্ষুধা নিয়ন্ত্রণের জন্য। আচ্ছা, কৃষক পর্যায়ে যে প্রসেসিংয়ের মধ্যে যে ভুল ত্রুটিটা যে হচ্ছে, এখন সার, বিষ, কেমিক্যাল দিয়ে ডুবিয়ে যে চাষ করা হচ্ছে, এই ভুলটা এখন যেভাবে ছড়ায় পড়ছে, যেভাবে যে এই ভুলটা যে গভীরে চলে গেছে, এটা আমরা এককভাবে তো সমাধান করতে পারবো না। সরকারও এখন এটা সমাধান করতে পারবে কিনা, এই ভুল থেকে বেরিয়ে আসতে পারবে কিনা, আমার সন্দেহ আছে। তো এবং ব্যবসায়িক পর্যায়েও যে আমরা সার, কেমিক্যালের সাপোর্ট নিয়ে যে এগুলো যে আমরা স্টোরেজ করতেছি, এটাও, এই ভুলটাও এমনভাবে ছড়িয়ে পড়ছে যে এখান থেকেও আমরা এককভাবে এটা সংশোধন করার সম্ভব নয়। কিন্তু এই দুটো ভুলের সংশোধন, প্রসেস, এই কৃষক পর্যায়ে, ব্যবসায়ী পর্যায়ে, 2 জায়গায় ভুলটা সংশোধন করার আমরা এককভাবে একটাই উপায় আছে, সেটা হলো যে নিজের খাবারটা নিজে চাষ করে খাওয়া। এটা আবার সবার ক্ষেত্রে সম্ভবও হবে না। তো এখানে যে 2টি ভুল আছে, এই যে কৃষক পর্যায়ে, ব্যবসায়ী পর্যায়ে যে ভুল 2টি, এই 2টি ভুলও আমাদের শরীরে ক্ষতি করবে না যদি আমরা 1/3 মেনটেনেন্স করি। আলহামদুলিল্লাহ। যদি রান্নাঘরের ভুলটা তো আমাদের নিজেদের কাছে সংশোধন করা, তাই না? জি জি। এইটা যদি আমরা সংশোধন করি, নিজেরটা, যেটা আমরা নিজের ক্ষমতার ভিতরে আছে, রান্নাঘরের সংশোধনীটা, এই সংশোধনীটা যদি আমরা করি আর 1/3 মেজারমেন্ট করে যদি খাই, তাহলে কৃষক পর্যায়ে, ব্যবসায়িক পর্যায়ে যে ত্রুটিটা হচ্ছে, এই ত্রুটিটাও আমাদের শরীরে ক্ষতি করতে পারবে না। অসাধারণ কথা। এটা কঠিন কথা যদিও, কিন্তু এটা কিভাবে, এটা একটু বিশ্লেষণ না করলে বুঝবে না মানুষ। সেটা হলো যে খেয়াল করে দেখুন, 1/3 মেজারমেন্ট করে খাওয়া মানে কি, এক খাবার থেকে আরেক খাবারের মাঝখানে কি লাগবে? ক্ষুধা লাগবে। মানে লাগবেই। 1/3 যখন মেনটেনেন্স করবেন, তখন এক খাবার থেকে আরেক খাবারের মাঝখানে ক্ষুধা লাগবে। এখন যখন ক্ষুধা লাগবে তখন কি হবে? মানে রানিং যে খাবারটা, এটা তো শেষ, হজম হয়ে গেছে, তাই না? জি জি। এখন রানিং খাবারটার সাথে যে ভেজালটা ঢুকছে কৃষক পর্যায়ে আর ব্যবসায়িক পর্যায়ে, ওই ভেজালটা কি হজম করতে পারবে না? আপনার ভাত, মাছ, মাংস, শাক, সবজি যা আছে, এগুলো যদি পুরা হজম করে ফেলে, শরীর যদি এটাকে হজম করে
এর ক্ষতিকর জিনিসগুলো যদি এইটা হজম করার পর যে উচ্ছিষ্ট যেটা ক্ষতিকর এগুলো যদি শরীরকে বের করে দেওয়ার যদি শরীরের সেই সিস্টেম আল্লাহ তাআলা দিয়ে থাকে, তো তাহলে কি ওই ক্ষতিগুলো কৃষক পর্যায়ে ব্যবসায়ী পর্যায়ে ক্ষতিগুলো কি শরীর থেকে বের হবে না, হজম হয়ে যাবে না, জি জি শরীরে স্টোর হবে না আর কি। কিন্তু আমরা তো আসলে কি করি, আমরা মানে ওই খাবারগুলো আমরা যদি আমরা আনলাম যে এটা সার বিষ কেমিক্যাল আছে, তখন ওইটা আমরা একটু রান্না করে যদি আমরা একটু প্রসেসিং করি, ভালো করে ভিজায় রাখি আধা ঘন্টার মতো পানির মধ্যে, একটু ভিনেগার দিয়ে একটু আদার রস দিয়ে যদি ভিজায় রাখি, তাহলে কেমিক্যালের যে কিছুটা আছে ওইটা কিছু রিকভার হবে, ক্লিন হবে। আবার যখন এগুলো আমরা সিদ্ধ করব আগুনের হিটে কিছু ক্লিন হবে। আবার যখন আমরা ওই যেটুকু থাকতেছে ওইটুকু যখন আমরা খাচ্ছি, খাবারটা আবার ওই যে হজম হয়ে ফেলতেছে, পুরাটাই হজম ডাইজেস্ট হয়ে যাচ্ছে, তখন ওই যেটুকু থাকতেছে ওইটুকু গায়েব হয়ে যাবে, হজম হয়ে যাবে, স্টোর হবে না শরীরের মধ্যে। কিন্তু আমরা তো কি করি, 1/3 মেনটেন করি না। সকালে খাবার খাইতেছি, ওইটা পুরাপুরি হজম নাই হইতে আবার ঢুকাইতেছি, ওইটা হজম নাই হইতে আবার দুপুরে আবার ঢুকাইতেছি। এই যে ক্ষুধা কাকে বলে আমরা তো বুঝিই না, অনেকে মানুষ আছে বছরের পর বছর যায় ক্ষুধা কাকে বলে বুঝতেই পারে না। মানে এক খাবার নাই হজম হইতে পুরো নতুন করে আবার ঢুকাইতেছি। এখন যে নতুন করে যেটা ঢুকাইছে, ধরেন ভাত মাছ শাকসবজি ফলমূল যেটাই ঢুকাইতেছি, একটা আগেরটা হজম নাই হইতে আরেকটা ঢুকাইতেছি, তখন কি হচ্ছে, ওইটাই স্টোর হচ্ছে না, ভাত মাছ শাক ফলটা ওইটাই স্টোর হয়ে যাচ্ছে। পুরা হজম না হওয়া মানে শরীরে স্টোর হওয়া। এখন ওইটা যখন স্টোর হচ্ছে, তখন ওইটার সাথে যে ক্ষতিকর যেটা আছে ওইটাও স্টোর হচ্ছে। তখন কি হবে, এটা স্টোর হতে হতে যখন শরীরে কোনো অর্গানের মধ্যে বাসা বাঁধবে, ওখানে কোষগুলোকে ধ্বংস করবে, ক্যান্সার হবে, তখন পরীক্ষা করে দেখবে এই ক্যান্সারের সেল, এই ক্ষতিকর ক্যান্সারের যে কেমিক্যালটা এটা আসলো কোথার থেকে, এটা তো খাবার থেকে, কোনো খাবারের মধ্যে তো এটা নাই, তাহলে আসলো কোথার থেকে, খুঁজে খুঁজে বের করে দেখলো যে ওই তো কৃষকরা যে জমিনের মধ্যে দেয়, ব্যবসায়ীরা যে ব্যবসার মধ্যে এটাকে তারাও দেয়, ব্যবসায়িকরাও দেয়, হ্যাঁ স্টোরেজ করার সময় দেয়, ওইগুলো এই এটা খুঁজে পাইলো শরীরের মধ্যে, এটা স্টোর হয়েছে এই জন্য তো খুঁজে পাইছে, না হলে তো পাইতো না। তো তার মানে কি 1/3 যদি আমরা মেনটেনেন্স করি আর ওগুলোকে যদি আমরা একটু রান্না করে প্রসেসিংটা ঠিকঠাক মতো করি, তাহলে আমাদের শরীরে এখন পর্যন্ত আল্লাহর এই রুলস মেনটেন করছে, এখন পর্যন্ত এই বিজ্ঞানের এই কেমিক্যালগুলো আমার শরীরে ক্ষতি করতে পারবে না। তো এটা হলো একটা। তো তাহলে আমাদের এখানে প্রসেসিং, তাহলে আমরা কৃষক পর্যায়ে ব্যবসায়িক পর্যায়ে প্রসেসিংটা সংশোধন তো করতে পারবো না, কিন্তু রান্নাঘরের সংশোধনী করতে পারবো, 1/3 মেনটেনেন্স করতে পারবো, তাহলে শরীরে ক্ষতি করতেছে না। আর তাহলে এখন আমরা বুঝি তাহলে রান্নাঘরের সংশোধনীটা কিভাবে করব। জি, তো এখানে একটা হলো যে আমরা যেভাবে রান্না করার কথা সেভাবে রান্না করতেছি না। 2 নাম্বার হলো আমরা কে কয়বার খাবো সারাদিনে, ক্ষুধা রোগের যে ঔষধ কে কয়বার খাবো, এটা আমরা কেউ টাইমিং মেনটেন করে খাই না। হ্যাঁ, এটা হলো 2 নাম্বার ভুল। 3 নাম্বার হলো কোয়ান্টিটি, পরিমাণ, তো 3 ভাগের 1 ভাগ তো খেতে হবে, পরিমাণটা কীভাবে বুঝবো সেটা আমরা মাথায় নেই না। আর 4 নাম্বার ভুল হলো কোয়ালিটি, যে কোনটা খাবো কোনটা খাবো না। বাজারে তো হাজার হাজার খাবারের আইটেম, যেটাই মনে চায় সেটাই কেন খাই। ফার্মেসিতে ওষুধ ড্রাগসগুলো যে আছে, যেটা মনে চায় সেটাই এনে খাই কি, যে আমার এই সমস্যা হয়েছে যেটা মনে হয় খাই না। তো প্রথমে ডাক্তারের কাছে ভিজিট দিচ্ছি, ডায়াগনোসিস করতেছি হাজার হাজার টাকা, তারপরে নির্ধারণ করতেছি ফার্মেসি থেকে কোন ওষুধটা খাবো, কোন ড্রাগসটা খাবো, তাই না? তো ক্ষুধা নিয়ন্ত্রণের জন্য যে বাজারে যে থেকে যা পাইতেছি তাই খেয়েছি, সিংড়াও খাই, চমোসাও খাই, পেঁয়াজিও খাই, বিস্কিটও খাই, ভাতও খাই, মাছও খাই, ডাইল সবজি মাছ সব ভালো মন্দ যা মন চায় যা পাইতেছি সামনে তাই খাইতেছি। কেন এগুলো কেন খাই? ক্ষুধা নিয়ন্ত্রণের জন্যই তো খাই। তো এখানে আমরা কোয়ালিটিটা, গুণাগুণটা বিচার করি যে ক্ষুধা নিয়ন্ত্রণের জন্য আসলে কোনটা উপযুক্ত, কোনটা ক্ষতিকর, এটা আমরা বিচার করে এখানে। এটা হলো গুণাগুণ বিচার করে খাওয়া, কোয়ালিটি মেনটেন করা। এই যে 4টা ভুল, প্রসেসিং, টাইমিং, কোয়ান্টিটি, কোয়ালিটি। আচ্ছা, এখানে আমি যে রান্নার যে প্রসেসিং সংশোধনীটা আর ওই যে কোয়ালিটি, কোনটা খাবো কোনটা খাবো, এই দুটি ভুল একই সূত্রে আমরা সংশোধন করি। একটা সূত্র বুঝি, মানে সূত্রের ভিতরে আরেক সূত্র, যে রান্নাটা কিভাবে করব, প্রসেসিংটা কিভাবে করব, আর কোন খাবার খাবো কোন খাবার, মানে 1 নাম্বার ভুল আর 4 নাম্বার ভুল, এই 2 ভুল একই সূত্রে সংশোধন করি। একটা সংশোধন করলে 2টো সংশোধন হয়ে যাবে। তো এই সংশোধনের এই সূত্রটা কি, খেয়াল করে দেখুন, আমরা পৃথিবীতে সেই আফ্রিকার জঙ্গল থেকে শুরু করে আমেরিকার টপ লেভেলের মানুষ, যত সর্বাধুনিক থেকে একবারে সব থেকে ন্যাচারাল যা জীবনযাপন যারা, সব মানুষ ক্ষুধা নিয়ন্ত্রণের জন্য যে খাবার খাইতেছি পুষ্টি, এই পুষ্টিটাকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হলো জীবন্ত খাবার, একটা হলো অর্ধমৃত খাবার, একটা হলো মৃত খাবার। জীবন্ত,
অর্ধমৃত আর মৃত। আচ্ছা, এই জীবন্ত অর্ধমৃত মৃত এই ব্যাখ্যাটা আসলে কেন? খেয়াল করে দেখুন, পৃথিবীতে আমরা প্রত্যেকটা প্রাণী, প্রতিটা প্রাণী একজন আরেকজনকে খেয়ে বেঁচে আছি, একজন আরেকজনের প্রাণ খেয়ে টিকে আছি, বেঁচে আছি। মানে এটা যদি আরো কঠিন করে বলি যে একজন আরেকজনকে হত্যা করে আমরা বেঁচে আছি, এটা কিন্তু মানে এখন এই যে আমরা যে জীবন্ত অর্ধমৃত, মানে এই যে একজন আরেকজনের মানে প্রাণ খেয়ে যে টিকে আছে, এটা বিষয়টা কি? যেমন ধরেন যে আমরা একটা মানুষ, যদি আমরা মানুষটাকে, শরীরটাকে যদি পুরো ভেঙে বিশ্লেষণ করি, তাহলে কোষ ছাড়া আর কিছু নাই, প্রাণ ছাড়া আর কিছু নাই, কোষ। তো আমরা মায়ের পেটে দুটি কোষ দ্বারা আমাদের সমন্বয় শুরু হয়, জি, সংযোজন হয়। তখন শুধু সংযোজন হয়, কোনো ক্ষয় হয় না। জি, মায়ের পেটে শুধু সংযোজন হতে থাকে, হতে থাকে, হতে থাকে, হতে হতে যখন অসংখ্য কোষের সমন্বয়ে যখন আমরা পরিপূর্ণ মানুষের রূপ লাভ করি, তখন আমরা দুনিয়াতে আসি। মায়ের পেট থেকে দুনিয়াতে যখনই আমরা আসি, তখনই আমাদের যে কোষগুলো আছে, যে এই অসংখ্য কোষের সমন্বয়ে যে আমরা পরিপূর্ণ মানুষের রূপ লাভ করলাম, এই কোষগুলো তখন নষ্ট হতে থাকে। জি, দুনিয়াতে আসার পর থেকেই কোষগুলো নষ্ট হতে থাকে। যত কোষ নষ্ট হতে থাকে তত আমাদের ক্ষুধা লাগে, দুর্বল লাগে। জি, তখন আমরা কি করি? আরেকজনের কোষ ঢুকাইয়া আমরা কি করি? আমাদের শূন্য স্থান পূরণ করে আমরা টিকে থাকি। এখন এই যে আপনি যে আরেকজনের কোষ ঢুকাইতেছেন, যেমন ভাতের কোষ, রুটির কোষ, গমের কোষ, শাকের কোষ, ফলের কোষ, এগুলো দিয়ে একটা শাক পাতা ছোট ছিল, আস্তে আস্তে বড় হয়, কেন? তার মধ্যে প্রাণ আছে। প্রাণ আছে। একটা আলু ছোট ছিল, আস্তে আস্তে বড় হয়, কেন? তার মধ্যে প্রাণ আছে। এখন এই যে এগুলো আবার পরিপূর্ণ রূপ, একটা শাক পাতা তো ছোট থেকে খাচ্ছি না, এটা পরিপূর্ণ রূপ লাভ করার পরে আমরা খাই। একটা আলু, একটা সবজি, একটা ফল পরিপূর্ণ রূপ লাভ না করা পর্যন্ত আমরা খাই না, তাই না? এখন পরিপূর্ণ রূপ লাভ করার পরে একটা ফল পরিপূর্ণ না হওয়ার পরে যদি অন্য কেউ তাকে না খায়, তাহলে তার সার্থকতা থাকে না, সে তখন নষ্ট হতে থাকবে, মানে পচতে থাকবে। একটা সবজি যদি পরিপূর্ণ হওয়ার পরে যদি অন্য কোনো প্রাণী না খায়, তাহলে সে নষ্ট হয়ে যাবে, তার জীবনটা বৃথা হয়ে যাবে, সে পচতে পচতে আবার মাটির সাথে মিশে যাবে। তো তখন কেউ যদি আরেকজন তাকে খায়, তাহলে তার সার্থকতা পেয়ে যায়, যে আরেকজনকে সে বাঁচাইল। তো এখন এই যে আপনি যে কোষগুলো ঢুকাবেন, আপনি যে আপনার শূন্য স্থান পূরণ করে আপনি নিজেকে টিকে থাকার জন্য যে কোষগুলো আপনি ঢুকাবেন পুষ্টির, এই কোষগুলো আপনার কোন কোষ ঢুকাবেন? আপনি জীবন্ত কোষ ঢুকায় আপনি শূন্য স্থান পূরণ করবেন, না অর্ধমৃত ঢুকায় পূরণ করবেন, নাকি না মৃত কোষ ঢুকায় পূরণ করবেন? এটা হলো মূল ফ্যাক্ট। তো এখন আপনি যেমন কোষ ঢুকাবেন, তেমন কোয়ালিটির মানুষ হবেন আপনি, তেমন আপনার সুস্থতা, রোগ প্রতিরোধ ক্ষমতা তেমন মজবুত হবে। মানে যদি জীবন্ত কোষ ঢুকান, তাহলে আপনি এত জীবন্ত থাকবেন, এত স্ট্রং থাকবেন, এত এনার্জেটিক থাকবেন, আপনি সহজে দুর্বল হবেন না, ক্লান্তি হবে না, সহজে আপনি ভেঙে পড়বেন না, সহজে আপনাকে রোগ আপনাকে এফেক্ট করে বিছনায় ফেলে দেবে না। অর্ধমৃত যেটা, এটাও আপনার সাপোর্ট দেবে, কারণ এর মধ্যে প্রাণ আছে। কিন্তু যেটা মৃত, এটা আমাদের শুধু রক্তের ঘনত্ব বাড়াবে, এ কোনো আপনার শরীরের মধ্যে না নতুন কোষ তৈরি করবে, না কোনো পুরান কোষের ভিতরে সে জায়গা পাবে, কোনো কোষের ভিতরে তাকে ঢুকতে দেবে না। অপদার্থ খাবার, কোনো কাজে দেয় না, মৃত খাবার, এর মধ্যে কোনো প্রাণ নেই। এগুলো তখন রক্তের মধ্যে ভাসতে থাকবে, আর রক্তের ঘনত্ব বাড়তে থাকবে, আর ওই রক্ত সঞ্চালনে বাধাগ্রস্ত হয়ে আপনি অর্গান নষ্ট করবে, আপনি রোগী হবেন। তো তাহলে এখন তাইলে আপনি বুঝতে হবে যে জীবন্ত খাবার কোনগুলো, অর্ধমৃতগুলো আর মৃত, তাই না? এখন জীবন্ত খাবার কোনগুলো? চাল চিবিয়ে খেয়েছেন কখনো? ছোটবেলায় আমার পকেটে সবসময় চাল থাকতো। আমি ফুটবল খেলতাম, দৌড়াদৌড়ি, গ্রামে থাকি, সবসময় তো আর চাইলে যেখানে সেখান থেকে টাকা থাকলেও খাওয়া যায় না। সেই দূরে গিয়ে ফুটবল খেলতেছি, ক্ষুধা লাগছে, এক মুঠো চাল মুখে নিয়ে চাবায় চাবায় খাইলেন, বাস আবার শরীর চাঙ্গা হয়ে গেল। পাকা ধানের আইলে যখন ঘুরতাম, তখন পাকা ধানের শীষগুলো ছুটায় নিয়ে ওই ধানগুলো চালগুলো বের করতাম। অনেকে কি করতো যে একটা চাল বের করে খেয়ে নিত, কিন্তু আমি কি করতাম, একটা একটা করে ধান ছুটা ছুটে চালগুলো মুখে জমাতাম, যখন পুরা মুখটা ভরে যেত চালে তখন চিবাতাম। এত মজা লাগতো, এত মিষ্টি লাগতো, এক মুখ চাল খেলেই শরীর মনে চাঙ্গা হয়ে যেত, বুঝতে পারতাম যে শক্তি ফিরে আসছে অনেক। এই যে চালগুলো চিবিয়ে খেলেন, এটা কি খেলেন? জীবন্ত খেলেন। চালের মধ্যে যে প্রাণগুলো আছে সুপ্ত অবস্থায় থাকে, এগুলো যখন পানির মধ্যে পড়ে বা আমাদের শরীরের ভিতরে, তখন এর যে প্রাণগুলো আছে এগুলো তখন অ্যাক্টিভ হয়ে যায়, হয়ে আমাদেরকে শক্তি সাপ্লাই দেয়। এই যে চালগুলো খাইলেন চিবিয়ে কাঁচা, এটা হলো জীবন্ত। আবার এই চালগুলো যখন আমরা সিদ্ধ করে ভাত রান্না করি,
এটা হলো অর্ধমৃত। এটি যখন এই জীবন্ত প্রাণ, জীবন্ত খাবারগুলোর মধ্যে যখন আগুনের হিট লাগে, তখন এর প্রাণগুলো নষ্ট হতে থাকে। কিন্তু ভাতটা রান্না করার সময় শুরুতেই পানি থাকে না, এই পানির সাপোর্টে কিছু প্রাণ টিকে থাকে। এই জন্য এটা হলো অর্ধমৃত, মানে অর্ধেক প্রাণ নষ্ট হয়ে গেছে, অর্ধেক প্রাণ টিকে আছে। আমার শরীরে প্রাণের দরকার। প্রাণ মানে হলো পুষ্টি। কেউ পুষ্টি বলে, কেউ প্রাণ বলে, কেউ সেল বলে, কেউ কোষ বলে, একই জিনিস। প্রাণ বলেন, সেল বলেন, কোষ বলেন, পুষ্টি বলেন, একই জিনিস। কেউ আবার সাপ্লিমেন্ট বলে নাকি? না, সাপ্লিমেন্ট তো ওইটা হলো আলাদা। খাবারের কোয়ালিটি, আচ্ছা মানে আচ্ছা। খাবার আর কি একটা, জি জি। ওইটা আলাদা জিনিস। তো এই যে এগুলো হলো এখন জীবন্ত খাবারে আমার দরকার, শরীরে এটাই দরকার। পুষ্টি বলেন, প্রাণ বলেন, এগুলো আমার দরকার। এখন এগুলো যদি না থাকে, তাহলে চালটা হলো জীবন্ত, ভাতটা হলো অর্ধমৃত, এটার মধ্যে কিছু প্রাণ টিকে আছে। আর যেটা হলো মৃত, ওই ভাতের পরে যখন আমরা রান্না করি না, পোলাও, বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, হাজির বিরিয়ানি, উমুক বিরিয়ানি, তুমুক বিরিয়ানি, এই যে বিরিয়ানি যে রান্না করলাম, তো এই যে মানে চাল জীবন্ত, ভাত অর্ধমৃত, এই ভাতের পরে যখন আমরা যেটা আরেকটা খাইতেছি, যে পোলাও, বিরিয়ানি, কাচ্চি, উমুক বিরিয়ানি, তুমুক বিরিয়ানি, হাজির বিরিয়ানি, এই যে বিরিয়ানি, জি, এগুলো সব মৃত। মৃত। আচ্ছা। এগুলোর মধ্যে কোনো প্রাণ নেই। চালের যে পুষ্টি, এই পুষ্টি এগুলোর মধ্যে নেই। কেন নেই? কারণ এগুলো তেলের মধ্যে ভেজে রান্না করা হয়, শুরুতে পানি থাকে না। যখন ফুটন্ত তেলের মধ্যে যা কিছু ছাড়বেন, এগুলো সব মৃত। এগুলোর মধ্যে কোনো প্রাণ থাকে না, পুষ্টিগুলো টিকে থাকে না, সব মৃত হয়ে যায়। আচ্ছা, এটা গেল চালের, ভাতের ক্ষেত্রে। এরপরে আসি আমরা যে ছাতু, আটা, ছাতু খাই। জি 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 আমরা এখন জীবন্ত, অর্ধমৃত, মৃত কোনগুলো একটু বোঝার চেষ্টা করি। জি। যে ছাতু খায়, যে ছাতুটা, বা অনেক দেশে অনেক মানুষ আছে যে এই আটাটাকে রুটি বানানোর ঝামেলায় কেন যায়, অত ঝামেলা যাওয়ার দরকার নেই। তারা ওই পানির সাথে আটাটাকে গুলায় একটু আখের গুড় বা কোনো ইয়ের মধ্যে একটু ব্লাইন্ড করে বাস খেয়ে নিল, ডাইরেক্ট খেয়ে নিল আটাটা। এই যে আটাটা বা গমটা ডাইরেক্ট খেয়ে নিল, এটা হলো জীবন্ত। জীবন্ত? জীবন্ত। বাহ। আবার এটাকে যখন আমরা রুটি বানায় খাইতেছি, এই রুটিটা হলো অর্ধমৃত। কারণ রুটিটা শুরুতে পানি থাকে, আগুনের হিট লাগলে এটা রুটির প্রাণগুলো নষ্ট হয়, আটার প্রাণগুলো নষ্ট হয়। আর আটাটার সাথে, রুটিটার সাথে তো শুরুতে পানি থাকে না, খমির বানানোর সময় পানি দেওয়া লাগে, ওই পানির সাপোর্টে কিছু প্রাণ টিকে থাকে। এটা হলো অর্ধমৃত রুটি। কিন্তু এই রুটির পরে যখন আমরা পরোটা, মোগলাই, চমচা, সিঙ্গারা, ব্রেড, বিস্কিট, চানাচুর, মিষ্টি, জিলাপি, এই যে প্যাকেটজাত কমার্শিয়াল বার্গার, মুরগার থেকে শুরু করে যা আছে, এই রুটির পরে এগুলো সব, এগুলো হলো মৃত, অপ্রয়োজনীয় মৃত খাবার। এগুলো শরীরে কোনো জাস্ট শুধু ক্যালোরি সাপ্লাই দেয়, শক্তি সাপ্লাই দেয়, কোনো নিউট্রিশন, পুষ্টি সাপ্লাই দেয় না। মনে রাখবেন, শক্তি তো এগুলো তো আছে, পুষ্টির মধ্যে তো শক্তি আছে। জি। ওই মৃত খাবারের শক্তি তো আমার শরীর চায় না, যেগুলোর মধ্যে কোনো প্রাণ নেই, পুষ্টি নেই, এগুলো শরীর চায় না। তো এইটা হলো মৃত। এরপরে আসুন যে আমরা যে সবজিগুলো, যে সালাদ বানায় খাইতেছি, সালাদ, যেটা অনেক সবজি আছে আমরা কাঁচা খাইতে পারি সালাদের মাধ্যমে, এই যে কাঁচামরিচ, পেঁয়াজ থেকে শুরু করে যা খাইতেছি কাঁচা, এগুলো হলো জীবন্ত খাবার। ফলটা খাচ্ছি গাছ থেকে পেরে, এটা হলো জীবন্ত। আবার এই সবজিগুলোকে যখন আমরা আমাদের ভারত উপমহাদেশে 80-র দশকে, 90-র দশকে যে আমাদের মা, চাচি, নানি, দাদিরা রান্না করত, সব কিছু যেটাই রান্না করতো ওটা আগে পাতিলে দিত। সে মাছ হোক, সবজি হোক, মাংস হোক, পরিষ্কার করে কেটে কুটে ওইটা আগে পাতিলে দিত, তারপরে সব ধরনের মশলা দিত, আর সব শেষে তেলের মুখা খুলে 1 মুখা বা 2 মুখা তেল দিত, দিয়া পানি দিয়ে সব কিছু মাখাইতো, মাখায় রান্না বসাতো। এটাকে গ্রামের ভাষায় বলা হয় ডালাই বাগান। এটা হলো সিদ্ধ রান্না। জি জি। এটা মাখায় রান্না, মানে সিদ্ধ রান্না। এটার শুরুতেই পানি থাকতেছে, বা পানি যদি নাও দেয়, তো এখানে ওই যে সবজিগুলোর থেকে পানি বের হবে, ওইটা দিয়ে সে সিদ্ধ হবে। এটা হলো সিদ্ধ রান্না, এটা হলো অর্ধমৃত খাবার। আগুনের হিট পেলে এই সবজিগুলো, মাছগুলো, মাংসগুলোর প্রাণগুলো নষ্ট হয়, আর শুরুতেই পানি থাকতেছে, এই জন্য অর্ধেক পুষ্টি টিকে থাকে। এটা হলো অর্ধমৃত। এটা আমাদের শরীরের জন্য এখন পর্যন্ত সবথেকে উপযুক্ত খাবার, এই সিদ্ধ রান্না। এই সিদ্ধ খাবারটাই হলো আমাদের সবথেকে, বর্তমান সময়ের জন্য সবথেকে উপযুক্ত, শরীরের জন্য আদর্শ। কিন্তু এই সবজি, মাছ, মাংস সব কিছুকে যখন আমরা তেলের মধ্যে বাগার দিয়ে রান্না করি, এখনকার রান্নাটা কীরকম হয়? এই যে সিদ্ধ রান্নাটা কি হলো, যে রান্নার মূল উপাদান যেটা, ওইটা আগে পাতিলে যায়। আর মৃত রান্নার ক্ষেত্রে কি হয়, প্রথমে তেলটা যায় পাতিলে, প্রথমে তেলটা যায়। এই তেলের মধ্যে, তেলটাকে যখন 180 ডিগ্রি তাপমাত্রায় ফুটাই,
যখন আমরা কড়াইয়ের মধ্যে তেলটা দিচ্ছি, জি তেলটাকে দিয়ে তখন ফুটন্ত তেলের মধ্যে যখন তেলটা ফুটতেছে, এই ফুটন্ত তেলের মধ্যে যখন আমরা প্রথমে পেঁয়াজ ছাড়তেছি, এরপরে রসুন ছাড়তেছি, এরপরে আদা ছাড়তেছি, এরপরে হলুদ দিচ্ছি, এরপরে আদার্স আরও অনেক মশলা দিচ্ছি, দিয়ে এই তেলের মধ্যে ভেজে ভেজে বাগার দিয়ে মশলাটা তৈরি করতেছি। আর এই মৃত মশলার মধ্যে আবার সবজি, প্রাণ জীবন্ত খাবারগুলো, সবজি, মাছ, মাংস এগুলো ছাড়তেছি, ছেড়ে আবার ওই মশলার মধ্যে কষায় 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 সব খাবারের প্রাণ যখন তেলের মধ্যে ভেজে সব শেষ হয়ে যায়, সব শেষে একটু পানি দিয়ে আমরা তরকারি রান্না করতেছি। এটাকে বলে বাগারের রান্না। এইভাবে যখন আমরা রান্না করি, ফুটন্ত তেলের মধ্যে যখন আমরা এই পেঁয়াজ, মরিচ, আদা, রসুনগুলো ছাড়ি, বিশ্বাস করুন এই যে পেঁয়াজের মধ্যে, আদা রসুনের মধ্যে, আদার মধ্যে, হলুদের মধ্যে, এগুলোর মধ্যে যে উপাদানগুলো আছে শরীরের জন্য, এগুলো ফার্মেসির যে ড্রাগসগুলো আছে না, 10টা 15টা ট্যাবলেট খায় প্রতিদিন, এই ট্যাবলেটগুলোর মধ্যে যে উপাদানগুলো আছে, থিনার, অ্যালকোহল, আদার্স যা যা লাগে, নিউট্রিশন, সব তার থেকে কয়েক গুণ বেটার কোয়ালিটির এই ঔষধি গুণ এই আদা, রসুন, হলুদ, মরিচ, পেঁয়াজ এগুলোর মধ্যে আছে। কিন্তু এগুলো জীবন কাঁচা বা সিদ্ধ করে খেলে আমার শরীরে সেই এইগুলার ঔষধি গুণগুলো আমার শরীরকে কাজে লাগবে, উপকার হবে। কিন্তু যখনই আপনি তেলের মধ্যে এগুলোকে ভেজে রান্না করতেছেন, তখন এগুলো কি হচ্ছে, এগুলো যে রসুন রক্ত পাতলা করে না, এই তেলের মধ্যে ভাজলে এই রসুনেই উল্টা কাজ করে, মানে রক্ত ঘনত্বের কারণ হয়ে দাঁড়ায়। একে রক্ত পাতলা করার আর কোনো উপাদান থাকে না। পেঁয়াজের মধ্যে অ্যালকোহল আছে রক্ত সঞ্চালন, রক্তের গতি বাড়ানোর জন্য। এই পেঁয়াজ নিজেই রক্তকে স্লো করার জন্য দায়ী হয়ে যায় যখন আমরা তেলের মধ্যে ভেজে রান্না করি। হলুদের মধ্যে যে আমাদের যে হাড়গুলো ফ্লেক্সিবিলিটি রাখার জন্য যে উপাদান, সেই উপাদান তেলের মধ্যে ভাজলে এটার শেষ হয়ে যায়, থাকে না আর। কাঁচা খেলে বা সিদ্ধ করে খেলে সেই বেনিফিট পাওয়া যায়। আদার মধ্যে পেট পরিষ্কার করার জন্য যে উপাদান, পেটের যে ক্ষতিকর যে ব্যাকটেরিয়া ভাইরাসগুলোকে যে ব্যালেন্স করার জন্য যে আদার মধ্যে যে শক্তি আছে, সেটা কাঁচা খেলে বা সিদ্ধ খেলে সেই উপকার পাওয়া যায়। যখনই তেলের মধ্যে ভাজি তখনই এটা তার উল্টা কাজ করে, ওই ব্যাকটেরিয়াগুলোর জন্য মজাদার খাদ্যে পরিণত হয় এই আদা। যে আদা নারী বুড়ির ব্যাকটেরিয়া ভাইরাসগুলোকে ঘাড় ধরে শরীর থেকে বের করে দেয়, ওই আদাই ওই ব্যাকটেরিয়াগুলোর মজাদার খাদ্যে পরিণত হয় যখন আমরা তেলের মধ্যে ভাজি। তাহলে খেয়াল করে দেখুন আমরা কিভাবে ভুল করি, কিভাবে রোগের সৃষ্টি করি, আর কিভাবে সমাধানের পিছনে ছুটি। বাজার থেকে আমরা ঔষধগুলো কিনে আনলাম কত সুন্দর করে টাকা খরচ করে দাম দিয়ে, আর রান্না করে এসে আমরা এগুলো তেলের মধ্যে ভেজে ভেজে বাগার দিয়ে রান্না করে আমরা এগুলোকে নষ্ট করে শরীরের ভিতরে ঢুকাইতেছি, শুধু জিহ্বার খুশি করার জন্য, শুধু মুখের মজার জন্য। এই যে মজার জন্য খাইতেছি। সিদ্ধ রান্নাগুলো কিন্তু অনেক সুস্বাদু, অনেক মজা হয়, কিন্তু আমরা এই তেলে ভাজা খাবারের মজা জিহ্বাকে দিতে দিতে ওইটার স্বাদটা নষ্ট করে ফেলছি। মজার ব্যাপারে একটা কথা বলি, এই যে মজা, মনে করেন আমি একটা এক্সাম্পল দিই, মনে করেন আপনি আপনার পরিবারের 10-11 ভাই, মনে করেন আপনার 11 ভাই, আপনি সবার ছোট, বাকি যে উপরে 10 ভাই ছিল সবাই আপনাকে জন্মের পর থেকে লালন পালন করা, গোসল করা, খাওয়ানো, পড়ানো থেকে শুরু করে সবাই 10 ভাই সমানভাবে আপনাকে সহযোগিতা করে বড় করছে। এমন বড় করছে আপনি এখন বিশাল সম্পদের অধিকারী, বিশাল সম্মানের অধিকারী। এখন এই পর্যায়ে আসার পরে আপনি এমন কাজ করতেছেন, একটা কাজ করতেছেন যে কাজের কারণে এই 10 ভাইয়ের মধ্যে 1 ভাই আপনার পক্ষে থাকতেছে, বাকি 9 ভাই আপনার দুশ্মন হয়ে যাচ্ছে। এমন দুশ্মন শরীরের মধ্যে কষ্ট দেয়, আঘাত করে, আর যে সম্পদ জমাইছেন ওগুলো নষ্ট করে। এই ভুল করবেন আপনি জেনে শুনে? কিন্তু এই খাওয়ার ক্ষেত্রে আমরা এই ভুলটাই করতেছি প্রতিদিন, প্রতিনিয়ত। মানে আমরা যা খাইতেছি শুধু এই জিহ্বা ভাইকে খুশি করার জন্য খাইতেছি। এই এক জিহ্বা ভাইকে খুশি করতে গিয়ে আমার হার্ট ভাই, লাংস ভাই, লিভার ভাই, কিডনি ভাই, হাড্ডি ভাই, পাকস্থলী যত ভাই আছে ভিতরে, সব ভাই আমার দুশ্মন হয়ে যাচ্ছে একটা পর্যায়ে। ছোটবেলা থেকে যদি কিডনি, লিভার, হার্ট এগুলো যদি আপনাকে সহযোগিতা না করতো, আপনি এই পর্যন্ত আসতে পারতেন? এখন এই পর্যন্ত এসে বিশাল সম্পদের অধিকারী হয়েছেন। এখন ওই ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, চাইনিজ এগুলো না খেলে, একবেলা না খেলে আপনার ঘুম আসে না। ওই শুধু জিহ্বা ভাইকে খুশি করতেছেন। ওই এক জিহ্বা ভাইকে খুশি করতে গিয়ে আপনি এই সব ভাইকে নষ্ট করে ফেলতেছেন, দুশ্মন করে ফেলতেছেন। এমন দুশ্মন শরীরের মধ্যে কষ্ট দিচ্ছে, আর যে সম্পদ টাকা গড়ছিলেন এগুলো সব নষ্ট করতেছে হাসপাতাল আর ক্লিনিকের মধ্যে নিয়ে। তো যা খাবেন শুধু ভিতরের শরীরের প্রয়োজনে খাবেন, শুধু এক ভাইকে, জিহ্বাকে খুশি করার জন্য খাওয়া যাবে না। আর এই জিহ্বাকে খুশি করতে গিয়ে আমরা এই যে
তেলের মধ্যে ভেজে ভেজে বাগার দিয়ে কষিয়ে, এই রান্না বন্ধ যতদিন পর্যন্ত করবেন না আপনাকে কেউ সুস্থ করতে পারবে না। রান্না করে সব যত রোগ আমাদের শরীরে আছে সব রান্নাঘর থেকে আসতেছে। আমি তো মজা করে বলি সেমিনারগুলোতে যে স্বামীরা যে রুগী হয়েছে না, হার্টের রুগী, গ্যাস্ট্রিকের রুগী, বাত ব্যথার রুগী, বিবিরা বউরা আদর যত্ন করে ভালোবেসে তাকে এই রুগী বানাইছে। যে রান্নাঘর ব্যবস্থাপনা করে, যার নিয়ন্ত্রণে রান্নাঘর থাকে, সে আদর যত্ন করে ভালোবেসে রুগী বানাইছে পরিবারের অন্যান্য সদস্যদের। আর যে উনি যে রুগী হয়েছেন নিজে নিজে, উনার নিজের পায়ে নিজে কুড়াল মারছে, উনাকে বউকে কেউ রুগী বানায় না, উনি নিজের পায়ে নিজে কুড়াল মারছেন। এই যে রান্নার এই ভুলটা আমাদেরকে সংশোধনী করতেই হবে। ওই মাখায় সিদ্ধ রান্না করতে হবে। তেল দিলে দিলেন, তেল না দিলে না দিলেন, তেলের কোনো তেল, সব খাবারে তেল আছে, যেটুকু শরীরের দরকার এটুকু সব খাবারের মধ্যে এই তেলটুকু যথেষ্ট। যার স্বাদ ভালো হয়, বেশি হয়। আপনি মশলা দেন, সব মশলাগুলো, আদা, রসুন, হলুদ, মরিচ, সব মশলাগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকার। এগুলো দিয়ে আপনি পানি দিয়ে মাখায় সিদ্ধ রান্না করুন, দেখুন খেতে মজা হয় কিনা। এই রান্নায় যদি না ফিরে কেউ, তাহলে কখনো কাউকে সুস্থ করে। সবারই গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা, ডাইজেস্ট সিস্টেম। এই গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ডাইজেস্ট সিস্টেমটা নষ্ট হয় কিভাবে? নষ্ট হওয়ার পিছনে সব থেকে প্রধান দায়ী যেটা হলো, একটা হলো ভাজা তেল আর হলো সাদা চিনি। এই দুটো হলো আমাদের ডাইজেস্ট সিস্টেমকে নষ্ট করার প্রধান কারণ, ভাজা তেল আর সাদা চিনি। ভাজা তেল বলতে শুধু সিঙ্গারা, চমচা, পেঁয়াজি এগুলো নয়। আপনি যে ঘরে যে মাছ, মাংস, শাক সবজিগুলো রান্না করতেছেন তেলের মধ্যে ভেজে বাগার দিয়ে কষিয়ে কষিয়ে, এটাও ভাজা তেল। তো মাখায় সিদ্ধ রান্না করুন, এই হলো রান্নার ভুলের সংশোধনী। আচ্ছা, এখন যদি আমরা এই রান্নার ভুলটা যদি আমরা এইভাবে করি, মাখায় সিদ্ধ রান্না করি, তাহলে হচ্ছে কি দেখেন, কোয়ালিটিটা মেনটেনেন্স হয়ে যাচ্ছে অটোমেটিকলি। মানে ওই যে জীবন্ত অর্ধমৃত খাবার দিয়ে প্লেট সাজাতে হবে, আর মৃত খাবার প্লেট থেকে সরিয়ে দিতে হবে। তাহলে আমরা জীবন্ত খাবার, অর্ধমৃত খাবার, মৃত খাবার কোনগুলো চিনলাম না? জি জি জি। যেগুলো এক কথা যদি বলি, আগুনের স্পর্শ ছাড়াই যে খাবারগুলো খাইতেছি, এগুলো হলো জীবন্ত খাবার। আর পানি দিয়ে একসাথে, পানির সমন্বয়ে যখন আমরা সিদ্ধ করে রান্না করি, এগুলো হলো অর্ধমৃত। এগুলো আমাদের শরীরের জন্য উপযুক্ত, দরকার, কাজে লাগে, উপকারে লাগে। কিন্তু যখনই আমরা যে কোনো ফুটন্ত চর্বির মধ্যে ঢেলে, সে তেল হোক, ডালডা হোক, ঘি হোক, এই ন্যাচারাল চর্বিটাকে যখন আমরা কঠিন তাপমাত্রায় ফুটাই, আর এই ফুটন্ত চর্বির মধ্যে, ফুটন্ত তেলের মধ্যে যা কিছু ছাড়ি আমরা, চাল ছাড়েন, সবজি ছাড়েন, মাছ ছাড়েন, মাংস ছাড়েন, গম ছাড়েন, আটা ছাড়েন, যাই ছাড়েন, ছেড়ে যে ভেজে ভেজে রান্না করতেছি, এগুলো হলো মৃত খাবার। এগুলো শরীরের জন্য বোঝা, শরীরের জন্য এগুলো আবর্জনা। এই খাবারগুলো ঢুকানো যাবে না। বিচার খেয়াল করে দেখুন আমরা কোন খাবার বেশি খাইতেছি এখন বর্তমানে। শেষেরগুলো যেগুলো বলছেন, ঘরেও খাইতেছি মৃত খাবার, বাইরেও যেগুলো খাইতেছি সব মৃত খাবার। এই মৃত খাবার খাই, এত যে খাই তো ক্ষুধা মিটে না, এত যে খাই তো আমাদের মানে শরীর শক্তি পায় না, বরঞ্চ আরও দিন দিন দুর্বল হচ্ছে। একটু পর পর খাইতেছি, কেন খাইতেছি? কারণ এই মৃত খাবারগুলো গিয়ে আপনার শূন্য স্থান পূরণ করতে পারে না। আপনার কোষগুলো যে নষ্ট হয়ে গেছে, খালি হয়ে গেছে, দুর্বল লাগতেছে, এগুলো ফিল আপ করতে পারে, এগুলো নতুন কোষও তৈরি করতে পারে না। এই জন্য একটু পর পর খাইতেছি তো খাবারের কোনো তৃপ্তি হচ্ছে না, শরীর দুর্বল হচ্ছে, শক্তি পাইতেছি না। কিন্তু আপনি কাঁচা খাবার খান, অল্প খেলেই দেখেন আপনার তৃপ্তি হয়ে যাবে। আর এগুলো প্রত্যেকটা জীবন্ত খাবার দিয়ে শূন্যস্থান তৈরি হচ্ছে, কোষ তৈরি হচ্ছে, ফিল আপ হচ্ছে, আপনার দীর্ঘ সময় আর খিদা লাগবে না। কাঁচা খাবার খান, সিদ্ধ খাবার খান, যে একটু পর পর খিদা লাগবে না, খাবারের ইচ্ছা হবে না, কারণ দীর্ঘ সময় কোষগুলো টিকে থাকবে। এগুলো অসাধারণ। এগুলো যে আমি বলি, অনেক কথা আরও বলতে হবে, তো আমি এখানে এত কথা আর বলতেছি না। শুধু তাইলে আমরা এই যে খাবার ক্ষুধা রোগের ওষুধটা ঢুকানোর ক্ষেত্রে 4 ভুল করি: প্রসেসিং, টাইমিং, কোয়ান্টিটি, কোয়ালিটি। ঠিক এই প্রসেসিং আর কোয়ালিটি, এই দুটো ভুল 1 নাম্বার আর 4 নাম্বার ভুল সংশোধন হবে যদি আমরা এই বাগারের রান্না বন্ধ করে মাখায় সিদ্ধ রান্না করি। তাহলে পাকঘর ঠিক করতে হবে। পাকঘর, রান্নাঘর ঠিক করতে হবে। রান্নাঘর ঠিক করলেই ভাই সুস্থতার জন্য যথেষ্ট। এই জন্য আমার সেমিনারগুলো বা আমার বইগুলোর মধ্যে, যে এই যে আমার ফার্স্ট পার্ট বই 3 খাবারের সমন্বয় সুস্থ থাকার বিষয়, এই বইয়ের মধ্যে এই যে খাবারের যে ভুলগুলো বললাম, 4 ভুল, পানির 2 ভুল, অক্সিজেনের ক্ষেত্রে এই যে ভুলগুলো, এই ভুলগুলো কীভাবে সংশোধন করব, ওই ফার্স্ট পার্ট বইয়ের মধ্যে এগুলো ব্যাখ্যা করা আছে। যে কথাগুলো বলে এইভাবেই লেখা আছে। তো এগুলো আমি বলি যে রান্নাঘরের ব্যবস্থাপককে জ্ঞান দেওয়ার জন্য এই বইগুলো আমি সাজাইছি। এটা খুব কঠিন হয়ে যায়, কারণ এখনকার যুগে আমরা যেটা দেখলাম
যে ফ্যামিলিগত যারা যারা রান্না বাড়া করে তারা অনেকাংশে এটা হয় অবাক হয়, না হয় খুব বিরক্ত হয়। হ্যাঁ, আমি তো বলি সেমিনারে বউকে নিয়ে আসবেন, আমাদের কাছ থেকে যখন শুনবে তখন মগজ ধোলাই হয়ে যাবে, অটোমেটিকলি ব্রেন চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ করবে। আর যদি আপনি শুনে, আপনি আমার কাছ থেকে ওয়াইফকে আনলেন না, আমার কাছ থেকে আপনি শুনলেন, শোনার পরে আপনি গিয়ে আপনার বউকে যদি বুঝান, যদি ভালো সম্পর্ক থাকে তাহলে বলবো যে আচ্ছা ঠিক আছে, ট্রাই করে দেখবো, চেষ্টা করে দেখবো। আর যদি সম্পর্ক ভালো না থাকে, আমি বলি যে ঝাড়ু দিয়ে দৌড়াইও দিতে পারে। বুঝতে পারছেন না? এমনই হয়। কারণ বলবো যে আরে তেল ছাড়া মাখায় সিদ্ধ রান্না এগুলো কি বলে। কিন্তু আবার আরেকটা উদাহরণ দেয় যে শত শত মানুষ খায়, তাদের কিছু হয় না, আমাদের কি হবে? নানান যুক্তি নিয়ে আসবে, কারণ ও তো ওইটা ওর বিশ্বাস ঢুকে গেছে ওই রান্না, অভ্যস্ত হয়ে যে গেছে। বিশ্বাস ঢুকে গেছে যে এইভাবে মজা করে রান্না করে খাওয়াইছি, সবাই আমার রান্নার খুব প্রশংসা করে, শ্বশুর শাশুড়ি জামাই বাচ্চারা সবাই আমার রান্না খেয়ে প্রশংসা করে যে রান্নার হাত তো খুবই ভালো। কিন্তু ওনার রান্নার হাত না, আরে ভাই যে কোনো ভাবে আপনি তেলের মধ্যে ভেজে রান্না করে খান, একটু মজা লাগবেই, মসমসা লাগবে। মসমসা লাগবেই, খালি লবণটা ঠিক হলেই। এই তো যাই হোক, এইখানে আমাদেরকে এই রান্নাঘর ঠিক করতে হবে সংসদ, তাহলে আমাদের কোয়ালিটিটা মেনটেন হবে। কোয়ালিটি কি হবে? যে ওই যে জীবন্ত আর অর্ধমৃত খাবার দিয়ে প্লেট সাজাতে হবে, মৃত খাবার থেকে, খাবারের মেনু থেকে বাদ দিতে হবে। আচ্ছা, যদি এটা না দিতে পারি ভাই, তাহলে আমাদেরকে সুস্থ করাটা খুব কঠিন হয়ে যাবে। তার মানে বিষয়টা এরকম দাঁড়ালো যে আমরা যদি রান্নাঘর অথবা স্ত্রী অথবা রাঁধুনি আর খাবারের প্লেট এই দুটো সংশোধন করতে পারি, তাহলে মনে হয় মৃত্যুর আগ পর্যন্ত আমরা সুস্থ থাকতে পারি বলে মনে হয় নাকি? একেবারে সুস্থ থাকার জন্য খুবই উপযুক্ত একটা, এটা আমাদেরকে এইটুকু মেনটেনেন্স করলে আমরা মনে করেন যে ন্যাচারালি 30% সুস্থ থাকার জন্য সাপোর্ট পেয়ে গেলাম। জি বাকি 30% হলো পানি আর 30% হলো অক্সিজেন। জি জি। তিনোটারই সমন্বয় করতে হবে প্রপারলি, মাথায় রাখতে হবে। এটা হলো 1/3 থিওরি। সবাই শুধু খাবারটা নিয়েই বেশি ব্যাখ্যা করে, আলোচনা করে, সংশোধনী করে। এখানে ঘুরায় পেঁচায় কিছু বিজনেস আছে, কারেক্ট। ঠিক আছে? পানি আর বাতাসের সময় বিজনেস নেই, এই জন্য ওগুলোতে অনেকেই করে না। হ্যাঁ, আমি দেখিও না, আপনারা ছাড়া দেখিও না। আমরা এই ধারাবাহিকভাবে আজকে খাবার নিয়ে আলোচনা করতেছি, এরপরে পানি, এরপর অক্সিজেনের বিষয়টা আমরা সংশোধন করব অবশ্যই। এরপর ফাইনালি আমি বুঝাই দেবো কিভাবে আমরা 1/3 মেনটেনেন্স হলো। জি জি। হ্যাঁ, এই আমরা এখন খাবারের মধ্যে আছি, এটা সংশোধন করি। ওকে, তো তাইলে আমরা 4 ভুলের মধ্যে 2 ভুলের সংশোধনী করলাম। জি জি। হ্যাঁ, ওকে, এখন আমরা আসি আরো যে 2 ভুল মাঝখানে, যেটা হলো টাইমিং, কে কয়বার খাবো, জি এটা আমরা এখন একটু সংশোধন করি। কে কয়বার খাবো এটা খুব গুরুত্বপূর্ণ। এটা মেনটেনেন্স করার ক্ষেত্রে কে কয়বার খাবো, এই টাইমিংটা সিলেক্ট করার ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস বিচার করতে হবে, সেটা হলো যে আমি অফিসিয়াল ক্যাটাগরি না হার্ড ওয়ার্কিং ক্যাটাগরির। জি। মানুষকে আমি 2 ক্যাটাগরি ভাগ করছি, এটা হলো অফিসিয়াল ক্যাটাগরি, এটা হলো হার্ড ওয়ার্কিং ক্যাটাগরি। অফিসিয়াল ক্যাটাগরি মানে ঘর থেকে বের হলো রিক্সা গাড়িতে নামলো চেয়ার, চেয়ার থেকে নামলো আবার রিক্সা গাড়িতে নামলো সোফা আর বিছনা, বড় জোর একটু হাঁটা, একটু ব্যায়াম, একটু নামাজ 5 ওয়াক্ত, এগুলো হলো অফিসিয়াল ক্যাটাগরির। হার্ড ওয়ার্কিং ক্যাটাগরি হলো রিক্সা শ্রমিক, নির্মাণ শ্রমিক, কৃষক, মজুর, যারা সারাদিন প্রচুর ঘাম ঝরে পরিশ্রম করে, উপার্জন করে, শারীরিক পরিশ্রম করে, এরা হলো হার্ড ওয়ার্কার। তো এখন আমরা বেশিরভাগই তো রুগী হচ্ছে অফিসিয়াল ক্যাটাগরির যারা, তারা কেন হচ্ছে খেয়াল করে দেখুন। এখানে আমরা যে ক্ষুধা রোগের যে ওষুধটাকে যে টাইমিংটা বলতে বুঝাচ্ছি আমি এইটা নয় যে সকাল 9টায় খেতে হবে, বেশ কম করা যাবে না, এটা টাইমিং বলতেছি না আমি। দুপুরে 2টায় খেতে হবে, রাত সন্ধ্যা 6টায় খেতে হবে, এইটা না। মানে টাইমিং বলতে আপনি 24 ঘন্টা সার্কেলে কয়বার খাবেন, আচ্ছা। কে কয়বার খাবে। এখানে যেমন ডাক্তার একই রোগ একই ঔষধ কোনো রোগীকে দেয় 2 বার খাইতে, কোনো রোগীকে দেয় 4 বার খাইতে, কোনো রোগীকে দেয় 3 বার খাইতে, দেয় না? একই রোগ একই ঔষধ। কেন? রোগের প্রখরতার উপরে ডিপেন্ড করে যে কে কতবার খাবে। আচ্ছা। ঠিক এই ক্ষুধা রোগের ঔষধটা, আপনার ক্ষুধা রোগের প্রখরতা কার কত বেশি, এটার উপরে ডিপেন্ড করবে কে কয়বার খাবে। একজন হার্ড ওয়ার্কারের যে ক্ষুধা রোগের প্রখরতা, একজন অফিসিয়াল ক্যাটাগরির ক্ষুধা রোগের প্রখরতা কি সেম? তো কে কয়বার খাবে আমরা এটা একটু বোঝার চেষ্টা করি, খেয়াল করে দেখুন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে এটা একটা ট্রিটমেন্টও, যে আমি বলি যাদের ওজন বেশি, উচ্চতা অনুযায়ী ওজন বেশি, ওজনটা কমাতে চায়, বা রক্তের লেভেলগুলো বেশি, সুগার বেশি, কোলেস্ট্রল বেশি, ক্রিয়েটিনিন বেশি, এই যে ব্লাডের লেভেলগুলো বেশি যাদের, ওজনও বেশি যাদের, তারা কি করবে? এই ক্ষুধা রোগের ওষুধটা 24 ঘন্টার সার্কেলে 2 বার খাবে। আচ্ছা। 2 টাইমস, সকালে খাবে আর সন্ধ্যায় খাবে। এই 2 বার খেয়ে 2 বারের বাইরে একটা মুড়ির দানাও খাবে না। মুড়ির দানাও, কেউ বলে ফল খাবো কখন, পিঠা খাবো কখন, পিঠা বানায়,
বাদাম খাই, আমার বাদাম খাওয়ার অভ্যাস, কখন খাবো? যা খাবেন আপনি ওই 2 টাইমসের মধ্যে খাবেন। আজকে যদি ফল খান তাহলে সকালবেলা আপনার ভাত রুটি খাওয়ার দরকার নাই, ফল দিয়ে আপনি সকালবেলাটা মেনটেন করলেন। রাতের বেলা ভাত রুটি খাবেন তাহলে বাদাম আর ওই সালাদ মুলাদ খাওয়ার কি দরকার নাই, বা সালাদ খেতে পারেন ভাতের সাথে। মানে যা খাবেন ওই 2 টাইমসের মধ্যে খাবেন। 2 টাইমসের বাইরে মানে পুষ্টি চিবিয়ে খাওয়া হয় এমন কোনো খাবার আর খাওয়া যাবে না। এটা হলো যারা ওজন কমাতে চায়, রক্তের লেভেল কমাতে চায়। এটা হলো যারা অসুস্থ, এমার্জেন্সি রিকভারি, এটা সারা জীবনের জন্য নয়, এটা এমার্জেন্সি রিকভারির জন্য। যখন ব্লাডের লেভেলগুলো ব্যালেন্সে চলে আসবে, এই 2 টাইমস করলে কিন্তু অটোমেটিকলি ব্যালেন্সে চলে আসবে। ক্ষুধা লাগলে সুগার কোন দিকে যায়? উপরে যায় না নিচে যায়? ক্ষুধা লাগলে নিচে নিচে আসে না? জি। আর আপনি যে ইনসুলিন নিচ্ছেন কেন নিচ্ছেন? নিচে নামানোর জন্য না উপরে উঠানোর জন্য? ইনসুলিন তো উপরে না, ইনসুলিন নেয় বা ডায়াবেটিসের যত ঔষধ খায় মানুষ নিচে নামানোর জন্য। নিচে নামানোর জন্য, তার উপরে উঠে আসে এটা নিচে নামানোর জন্য। আচ্ছা আচ্ছা। কিন্তু এই রোগীদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয় কি জানেন? ক্ষুধা লাগতে দেবেন না। ক্ষুধা লাগলেই তো সুগার নিচের দিকে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার ইনসুলিনটাও নিচের দিকে নামানোর জন্য। আচ্ছা। মানে খাওয়ায় আবার রক্তটা ঘন হয়ে যাচ্ছে, ওইটাকে পাতলা করার জন্য। এখন ঘন কেন হচ্ছে? এখানে ইনস্ট্রাকশন দিচ্ছে যে ক্ষুধা লাগতে দেওয়া যাবে না। এই জন্য 2 ঘন্টা 2.5 ঘন্টা, আমি দেখি যে 3 ঘন্টা 2.5 ঘন্টা পর পর খাবারের মেনু সাজাইয়া দেওয়া হয় ডায়াবেটিক্সের রোগীদেরকে। বলে অল্প অল্প করে খায়। অল্প খাইতে বসলে তো অল্প মেনটেনেন্স করাটা কঠিন হয়ে যায়। যাই হোক, অল্প করেই খাইলো, কিন্তু যখনই যেই খান, শাক পাতা খান, ঘাস পাতা খান আর লতা পাতা যাই খান, কোনো কিছু খেলে সুগার কোন দিকে যায়? উপরের দিকে যায়। তার মানে আপনি খাইতে থাকুন, সুগার সবসময় উপরের দিকে উঠে থাকবে, আর আমার ইনসুলিন আর ড্রাগসটা সারা নিচের দিকে নামানোর কোনো উপায় নেই। এটা আজীবন, এটা কঠিন রোগ। আসলে এটা রোগই না। এটা আপনি দেখেন, খেয়াল করে দেখুন, আপনি যখন 2 টাইমস খাবেন, ক্ষুধা লাগলে সুগার অটোমেটিকলি আসে। ক্ষুধা একটু কিছু সময়ের জন্য শরীরে ক্ষুধা আমাদের জন্য উপকার। ওই 1/3 মেনটেনেন্স করলে ক্ষুধার অনুভূতি একটু আসতেই হবে। আর ক্ষুধার অনুভূতি নিয়ে কাজ করলে কষ্ট হবে না, কোনো কষ্ট হবে না কিছু সময়ের জন্য। এটা আমি বলবো, এটা যে পানি আর অক্সিজেনের সমন্বয় করলে কিছু সময়ের ক্ষুধা আপনাকে কোনো কষ্ট দেবে না। এটা সুন্দর মেকানিজম, আমি বুঝাই দেবো আমি আপনাদেরকে। ঠিক আছে? তো এখন এই যে, কিন্তু 2 টাইমস খেলে যদি পানি আর অক্সিজেনের সমন্বয় না হয়, তাহলে আপনি 2 টাইমস টিকতে পারবেন না। প্রচণ্ড মোচড়াবে, কামড়াবে, পেটের মধ্যে এমন ক্ষুধার কষ্ট হবে যে মাথা পাগল হয়ে যাবে। কিছু না খেলে আপনি কিছু করতে পারবেন না, কাজ করতে পারবেন না, এত দুর্বল লাগবে। কিন্তু পানি আর অক্সিজেনের সমন্বয় যখন হবে, তখন আর এই পেটের জ্বালাপুরা, ক্ষুধা, কষ্ট এগুলো কিছুই ফিল হবে না। তো এটা তো আমরা পানি আর অক্সিজেনের ব্যাপারে বুঝবো। এখন আপাতত আমরা এখন এটা বুঝি 2 টাইমস। যখন 2 টাইমস করবো, তখন আমরা আবার যারা ইনসুলিন ড্রাগস খাচ্ছেন নিচের দিকে নামানো, ওগুলো যেদিন থেকে 2 টাইমস অভ্যাস করবো, ওই দিন থেকে ওগুলো বন্ধ করতে হবে। নাহলে আপনি 2 টাইমস মেনটেনেন্স করতে পারবেন না। কারণ 2 টাইমসে তো আপনার রেগুলার ব্যালেন্সে নিয়ে আসতেছে। আপনি যখন সকালে খাবেন, সুগারটা একটু উপরে, দুপুর পর্যন্ত একটু উপরে উঠে যাবে। আবার দুপুর থেকে আপনি সন্ধ্যা পর্যন্ত ক্ষুধা নিয়ে শরীরটাকে ক্যারি করবেন, আবার এটা নিচের দিকে চলে আসবে। আবার রাতের বেলা খাবেন, একটু উপরে উঠে যাবে, মাঝরাত থেকে আবার এটা নিচের দিকে নামা শুরু করবে। মানে খাবার খেলে কিছু সময় উপরে উঠবে, এরপরে আবার এইরকম করতে করতে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং শরীর, এটা হলো কি, তখন শুধু সুগার না, কোলেস্ট্রল, ক্রিয়েটিনিন বলেন, কোলেস্ট্রল বলেন, টিজি বলেন, যা আছে ওগুলো সব নিচের দিকে নামবে ক্ষুধা লাগলে। হ্যাঁ, ক্ষুধা লাগলে। আবার ওই জীবন্ত আর অর্ধমৃত খাবার খাবেন, ওই একটুতে আবার এটা এমন কিছু হবে না যে কোনোগুলো আবার একবারে নিচের দিকে, পুষ্টির আরও ভিটামিনসের আরও অনেক ডালপালা আছে, ওগুলো আবার একেবারে কমে যাবে না। নিউট্রিশন ঢুকবে যখন, তখন এটা একবারে কমে যাবে না, শরীরের চাহিদা অনুযায়ী ব্যালেন্সে থাকবে। তবে এটা সারা জীবনের জন্য নয়। যখন আপনার এটা নিয়মিত ব্যালেন্সে থাকলো, তখন আবার অটোমেটিকলি আপনি তখন 3 টাইমসে চলে আসবেন। এটা হলো এই 2 টাইমসটা মেনটেনেন্স করবে যারা এমার্জেন্সি ওজন কমাতে চায়, ব্লাডের লেভেলগুলো নিচের দিকে ব্যালেন্সে রাখতে চায়, কোষগুলো খালি করতে চায়, খালি করে আবার ব্যালেন্স করতে চায়, তাদের জন্য এটা 2 টাইমস। যখন আবার ব্যালেন্স হয়ে যাবে, তখন আবার 3 টাইমসে আসবে। আচ্ছা, এটা গেল এক ক্যাটাগরি। আরেকটা হলো যে যাদের মনে করেন ঠিক আছে, যেমন আপনার ফিটনেস ঠিক আছে, আপনার ব্লাডের লেভেল সব ঠিক, মনে করেন পরীক্ষা করে দেখলেন যে সব ঠিক আছে, সুগার ঠিক আছে, কোলেস্ট্রল সব ঠিক আছে, তা আমি এখন এই ঠিকটা সারা জীবন ধরে রাখতে চাই। তাহলে কি করবেন? আপনি 3 টাইমস খাবেন। ক্ষুধা রোগের ওষুধটা 3 টাইমস খাবেন। যারা মনে করে যে আমি ঠিক আছি, আমি সারা জীবন ঠিক ধরে রাখতে চাই, আমার এই ঠিকটা, আমি সুস্থতাটা ধরে রাখতে চাই,
তাহলে আপনি 3 টাইমস খাবেন, সকাল, দুপুর, সন্ধ্যা, এই 3 বার খাবেন। 3 বারের বাইরে যে মাঝখানে ফাঁকে ফুঁকে এই সেই হাবি যাবি, একটা মুড়ির দানাও খাওয়া যাবে না। মনে রাখবেন যে আমি ঔষধ খাচ্ছি, জি ঔষধের এই টাইমিং, এই প্রেসক্রিপশন ফলো করতে হবে। যে যার ক্যাটাগরি অনুযায়ী ফলো করুন, দেখুন আপনি বেনিফিট পান কিনা। তো তারপরে কি হলো যে তাহলে 3 টাইমস খেলে 3 টাইমস, এর বাইরে নয়, মানে স্বাভাবিক থাকার জন্য। হ্যাঁ, এটা ফিটনেস, আমি স্বাভাবিক, আমি ভালো থাকবো, সারা জীবন ভালো থাকবো, এটা হলো অফিসিয়াল ক্যাটাগরির জন্য। জি হার্ড ওয়ার্কাররা হয়তো 4 বার খেতে পারে, জি হ্যাঁ, হার্ড ওয়ার্কাররা 4 বার খেতে পারবে, বা যারা ওজন বাড়াতে চায় একটু, তারা 4 বার খেতে পারবে যারা ওজন বাড়াতে চায়। নর্মালি তো ওজন বাড়ানোটা অতটা প্রয়োজন না, যদি এই মানে মধ্য বয়সে, এই বয়সে তেমন ওজন বাড়ানোর চেষ্টা দরকার নেই। ইয়াং বয়সে হয়তো বা যদি কারো আন্ডার ওয়েট থাকে, সে ওজন বাড়ানোর জন্য 4 বার খেতে পারে। কিন্তু যারা ওজন ধরে রাখতে চায় তারা 3 টাইমস খাবে, 3 বার খাবে। আর যারা ওজন কমাতে চায় বা ব্লাডের লেভেলগুলো বেড়ে গেছে, সব ড্রাগসের সাপোর্ট নিচ্ছি, আমি ড্রাগস ছাড়তে চাই, তাহলে ন্যাচারালি এগুলো ব্যালেন্স করতে হলে 2 টাইমস খেতে হবে। আচ্ছা, ক্লিয়ার? জি তাহলে আমরা টাইমিংটা পাইলাম। এখন কে কোন ক্যাটাগরি, এটা আপনারা যার যার নির্ধারণ করেই আপনি টাইমিং সিলেক্ট করেন, এটা ইজি সমাধান। তো তাহলে আমরা প্রসেসিং ঠিক করলাম, টাইমিং ঠিক করলাম, আর কি কোয়ালিটি ঠিক করছি 4 নাম্বার। মাঝখানে আরেকটা বাকি থাকলো কি, কোয়ান্টিটি, পরিমাণ, তাই না? জি জি আচ্ছা, পরিমাণটা মেনটেনেন্স করবো কিভাবে? 1/3 ভাগের 1 ভাগ তো খাবার খাবো পাকস্থলীর, এইটা বুঝবো কিভাবে? এটা বোঝার সব থেকে সহজ সমাধান হলো যে আপনারা যদি ডাইনিং টেবিলে না খাই, নিচে ফ্লোরে বসে খাই, হাঁটু দুটো বুকের মধ্যে চাপে রেখে, যে বঙ্গাসন বলে, বঙ্গাসনে বসে যদি আপনি টেবিল প্লেটটা একটু টুলের উপরে রেখে, বা অনেক দেশে আছে ডাইনিং টেবিল নিচে, অনেক দেশে, অনেক পৃথিবীর অনেক জায়গায় আছে ডাইনিং টেবিল নিচে, উঁচুতে না, তারা ফ্লোরে বসে আর ডাইনিং টেবিলটা নিচের জায়গা থেকে ওইখানে প্লেটটা রেখে খাবার খায়, নিচে বসে খায়। জি জি আপনি যদি নিচে বসে খান, 1 হাঁটু বুকের মধ্যে চেপে ধরে অথবা 2 হাঁটু বুকের মধ্যে চেপে ধরে বসে, নিচে বসে যদি খান, চাইলেও আপনি 1/3 বেশি একটা দানা ঢুকাইতে পারবেন না। এটা হলো পরিমাণ মেনটেনেন্সের জন্য সব থেকে সহজ পদ্ধতি, নিচে বসে খাওয়া। হ্যাঁ, আমি আমার ঘরে তো ফ্লোরে বসেই খাই, আত্মীয় স্বজন মেহমান যেই যাক। আধুনিক শহরে আসি বলতে গেলে সব ধরনের ফার্নিচার আছে, কিন্তু ডাইনিং টেবিল নেই, ফ্লোরে বসে খাই। এই যে ফ্লোরে বসে খেলে চাইলেও আপনি অতিরিক্ত খাইতে পারবেন না। খাইতে খাইতে মনে হবে যে গলা ভর্তি হয়ে গেছে, পেট ভরে গেছে, আর ঢুকতেছে না। কিন্তু হাত ধোয়ার জন্য দাঁড়ালেই মনে হবে যে আহা, খাবারের দিকে আবার ঘুরে তাকাবেন যে আবার আরেকটু তো খাইতে পারতাম, পেট খালি রয়ে গেছে। এটা হলো পরিমাণ মেনটেনেন্সের জন্য সব থেকে সহজ পদ্ধতি, যে ফ্লোরে বসে খাওয়া। ওকে, আর এখন যদি মনে করেন যে আমাদের তো ট্রেডিশন হয়ে গেছে যে টেবিল দিয়ে খাইতে হবে, আত্মীয় স্বজন মেহমান, অনেক আত্মীয় স্বজন, এখন প্রেস্টিজের ব্যাপার, নিচে বসে খাওয়া, ডাইনিং টেবিলে বসে খান, তাহলে কি করবেন? আমাদের যে পুষ্টিবিজ্ঞানের যে ডায়েটিশিয়ান সেক্টর আছে না, পুষ্টিবিজ্ঞান, এই যে পুষ্টিবিজ্ঞান যে আমাদের যে খাবারের জন্য যে বিভিন্ন বয়সের বিভিন্ন মানুষের জন্য যে বিভিন্ন ক্যাটাগরির মানুষের যে খাবারের পরিমাণ নির্ধারণ করছে, কার্বোহাইড্রেট এক বেলার জন্য 100 গ্রাম, প্রোটিন এক বেলার জন্য সারাদিনের জন্য 90 গ্রাম, এরপরে সারাদিনের জন্য ফ্যাট হলো 15 থেকে 20 গ্রাম। এই যে পরিমাণগুলো নির্ধারণ করছে, শাকসবজি নিউট্রিশনগুলো, ভিটামিনগুলো সারাদিনে ধরেন 500 থেকে 600 গ্রাম, এরকম এই যে পরিমাণগুলো এরকম নির্ধারণ করছে না, এই পরিমাণগুলো যদি আমরা মেনটেনেন্স করি, তাহলে একেবারে হুবহু 1/3 মেনটেনেন্স হয়ে যাবে। মানে ডায়েটিশিয়ানের কাছ থেকে ডায়েট চার্ট তৈরি করে নিন, আর ওই ডায়েট চার্টটা ফলো করুন, দেখুন আপনার 1/3 বেশি হবে না। পুষ্টিবিজ্ঞানও কিন্তু 1/3 মেজারমেন্ট করে ফলো করে। হ্যাঁ, ওইটা আমার তো মনে হয় ওই 1/3 ফলো করে এই খাবারের প্ল্যানিং গুলো মেনটেনেন্স করছে তারা। তাহলে যে 1/3 পুষ্টিবিজ্ঞানের এইটাও ফলো করুন, এটা আরেকটা প্ল্যানিং দিলাম। আরেকটা সহজ পদ্ধতি আছে, সেটা হলো যে খাবার খেতে খেতে কনসেন্ট্রেশন দিয়ে খাইতে হবে, তো মনোযোগ দিয়ে খাইতে হবে। খাবার খেতে খেতে ব্রেন থেকে একটা সিগন্যাল আসবে যে আর খেতে পারবো না, পেট ভরে গেছে। এই ফার্স্ট সিগন্যালের সময় যদি আপনি খাওয়া মানে আর নতুন করে না নেন, তাহলে আপনার 1/3 মেজারমেন্ট হবে। এটা আরেকটা ব্যবস্থা আছে সহজ, সেটা হলো যে মিডিয়াম সাইজের প্লেট আছে না, আমরা মেলামাইন বা চীনামাটির যে প্লেটগুলো গরিব বা মধ্যবিত্তরা যে প্লেটগুলোতে খায় আর কি, মিডিয়াম সাইজের মেলামাইন প্লেট। এখন তো অনেক প্লেট আছে ধনীদের, অনেক বড় সাইজ, ফ্ল্যাট, অনেক বেশি নেওয়া যায়। কিন্তু ওই যে মিডিয়াম সাইজের যে মেলামাইন বা চীনামাটির প্লেটগুলো,
এগুলোতে হলো ভাতের প্লেট বলি আমরা এগুলোকে, এই প্লেটগুলো দিয়ে 1 প্লেট, মানে দুনিয়ার যত হালাল খাবার আছে সব একসাথে নিয়ে খান, ওই 1 প্লেটে যতটুক ধরে অতটুক, নেক্সট টাইম আর নেওয়া যাবে না। কারেক্ট। যদি আপনি এইটা মেনটেন করেন তাহলে আপনার 1/3 মেজারমেন্ট হয়ে যাবে। মানে যারা 2 টাইমস খাবে সকালে 1 প্লেট আর সন্ধ্যায় 1 প্লেট, আর যারা 3 টাইমস খাবে সকালে 1 প্লেট, দুপুরে 1 প্লেট, রাতে 1 প্লেট, বাস এই হলো তাহলে আপনার 1/3 মেজারমেন্ট হবে। ভাই আমরা হার্ড ওয়ার্কার না, আমাদের বেশি খাবারের প্রয়োজন নেই। এখন এই প্লেটটা যদি জীবন্ত আর অর্ধমৃত খাবার দিয়ে সাজাই তাহলে তো ফুল নিউট্রিশনগুলো, সব ধরনের নিউট্রিশন চলে গেল, আমার শরীরে পুষ্টি দরকার, পুষ্টিটা কাভার হয়ে গেল, তাহলে শরীর দুর্বল হবে না, রোগাক্রান্ত হবে না, অতিরিক্ত হবে না, আবার কমও হবে না। 4টা ভুল করি বললাম, প্রসেসিং, টাইমিং, কোয়ান্টিটি, কোয়ালিটি। এই 4টা ভুল আমাদেরকে এইভাবে সংশোধন করতে হবে। প্রসেসিংটা করব, বাগার দিয়ে রান্না বন্ধ করে মাখায় সিদ্ধ রান্না করব, আর কেউ 2 বার খাবো, কেউ 3 বার খাবো, কে কয়বার খাবেন বলে দিলাম। আর হলো মিডিয়াম সাইজের প্লেট দিয়ে 1 প্লেট, আর এই প্লেটটা জীবন্ত আর অর্ধমৃত খাবার দিয়ে প্লেট সাজাতে হবে। এটা হলে আমাদের এই ক্ষুধা রোগের ওষুধের ক্ষেত্রে আমরা 1/3 মেজারমেন্ট মেনটেন্যান্স হয়ে যাবে এবং কোয়ালিটি মেনটেন্যান্স হয়ে যাবে। এই ভুলগুলো সংশোধন না করলে আমাদের এই সমাধান কখনো হবে না। হাসপাতালের পিছনে চেম্বারে ঘুরতেই থাকবেন একই রোগের জন্য, বছরের পর বছর চেম্বারে ঘুরতেছি। কেন ঘুরতেছি? কারণ এই যে মূল জায়গায় যে সমস্যা ভুল করতেছি, এই ভুলটা সংশোধন আমরা কেউ করি না। আচ্ছা, এই সংশোধনী করলে আবার ঘোরা লাগবে না। তো এই হলো বিষয় আমাদের ক্ষুধা রোগের ওষুধের ক্ষেত্রে। এরপরে আছে আমাদের পানি। এখন এই ক্ষুধা রোগের ওষুধের সাথে আমাদের পানির সমন্বয় করা লাগবে। পানি বাতাস। তাহলে হবে কি, ওই যে অল্প খাইতেছি, সাধারণভাবে বুঝবেন যে আমি অল্প খাইতেছি, আবার 2 বার 3 বার খাইতেছি, এইটুকু দিয়ে আমি চলবো কেমনে? এইটুকু দিয়ে চালার জন্য আপনার পানির সাপোর্ট নিতে হবে, পানিটা আপনাকে সাপোর্ট দেবে। এটা আমরা এখন কিভাবে সমন্বয় করব, এটা নিয়ে আমাদের এখন নেক্সট বুঝতে হবে। সেটা হলো পানের ক্ষেত্রে আমরা 2টো ভুল করি। আচ্ছা, শুধু ভুল আর ভুল। হ্যাঁ, আর ভাই এগুলো এই যে ক্ষুধা, পুষ্টি, পানি, অক্সিজেন, এইখানে এই ভুলগুলো আমরা করি দেখেই তো সাইড এফেক্ট হয়ে বিজ্ঞানের রোগী হচ্ছি। এখন এগুলো সংশোধন না করে আমরা এখানে ভুল করতেই থাকি, আর এই জন্য আমাদেরকে আজীবন চলবে বলে ড্রাগস খাওয়াইতেই আছে এই সুযোগে, এই 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 জায়গায়। কিন্তু যদি এখানে ভুল সংশোধন করা হয় তাহলে আপনার সাইড এফেক্ট হবে না, ওই রোগগুলো হবে না। একেবারে ইউনিভার্সাল ট্রুথ এটা শরীরের ক্ষেত্রে, দেহতত্ত্বের ক্ষেত্রে। আচ্ছা, তো পানির ক্ষেত্রে আমরা 2টো ভুল করি। কি দুটো ভুল করি? সেটা হলো যে 1 নম্বর হলো পানিটার পরিমাণটা নির্ধারণ করে পানি পান করি না। তো ঔষধ খাচ্ছি, পরিমাণ নির্ধারণ করে করতে হবে, মেপে পান করতে হবে। কয়জন আছে পানি আমার সারাদিনে আজকে এত লিটার পানি দরকার, আমি মেপে খাইলাম সারাদিনে 24 ঘন্টা থাকলে? কেউ তো মেপে পান করি না। আমাদেরকে অনেক সময় অনেকেই মানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের থেকে আমাদেরকে বোঝানো হয় যে এটা আবার মেপে খাওয়ার কি দরকার। আমাদের পিপাসা কেন্দ্র আছে ব্রেইনের মধ্যে, ওই কেন্দ্রই সিগন্যাল দেবে যে কখন পানি দরকার, কতটুকু খাইলে আমার তৃপ্তি মিটে যাবে, ওইটাও সে সিগন্যাল দেবে। কিন্তু এই ব্রেইনের সিগন্যাল কথাটা সত্য, কিন্তু ব্রেইনের সিগন্যাল যে দেবে, আমরা এত কাজের মধ্যে এত ডুবে আছি, ব্যস্ততার মধ্যে এত ডুবে থাকি যে ব্রেইনের সিগন্যালটাকে আমরা আর ফলো করতে পারি না। ও বলতেছে পিপাসা লাগছে পানি খাও, কিন্তু সে উঠে গিয়ে পানি খাবে এই সুযোগ পাইতেছে না। পাশাপাশি আবার যে অনেকে আবার হ্যাঁ, এয়ার কন্ডিশনে থাকতেছে, সিগন্যালটা ওই রকম পিপাসা কেন্দ্রের সিগন্যাল অত ভালোভাবে কাজ করতে পারে না, কারণ আপনি গরমের সময় ঠান্ডার অনুভূতি দিচ্ছেন, এজন্য সিগন্যাল এলোমেলো হয়ে যায়। আবার আছে যে অনেক ড্রাগসের সাইড এফেক্ট, যারা অনেক প্রতিদিন অনেকগুলো ড্রাগসের সাইড এফেক্টেও পিপাসা কেন্দ্র সিগন্যাল ডিস্টার্ব হয়ে যায়। আবার বার্ধক্যজনিত কেন্দ্র পিপাসা কেন্দ্রের সিগন্যাল ঠিক মতন কাজ করে না। এই যে অনেক কারণে এই পিপাসা কেন্দ্রের পানির সিগন্যাল, আমরা সিগন্যাল ফলো করে পানি পান করতে পারি না। এর থেকে আমি মনে করি সব থেকে বেস্ট হলো যে আমি যদি প্ল্যান ওয়াইজ সারাদিনে যে মেপে পানিটা পান করি, যে আমার এতটা পানি দরকার, আমরা নির্দিষ্ট সময় পানিটা ঢুকাই দিই, তাহলেই হয়ে যায়, সমাধানটা খুব ইজি হয়ে যায়। তাহলে পিপাসা কেন্দ্রের সিগন্যালের আর অপেক্ষা লাগবে না, ও সব সময় হ্যাপি থাকবে, ও সব সময় কুলে থাকবে, মানে ওর অপেক্ষা না করে। তো তাহলে এখন এটা হলো কি, পানিটা আমরা প্রথমে হলো যে আমরা পানিটা কতটা পান করব মেপে পান করি না, এটা মেপে পান করতে হবে 1 নাম্বার।
আর 2 নাম্বার হলো কখন পানিটা পান করব। কখন পানিটা পান করলে আমার 1/3 মেজারমেন্টটা ঠিকঠাক মতন হবে এবং আমার পানিটা শরীরে শুধু উপকার করবে, কোনো ক্ষতি করবে না। এমনও কিছু সময় আছে পানি পান করা ক্ষতিকর। আচ্ছা। হ্যাঁ, ওই সময় পানি পান করা আমি বলি নিজের পায়ে নিজে কুড়াল মারার সমান। একটা হলো যে ক্ষুধা রোগের যে ঔষধ খাচ্ছি, খাবার পুষ্টি, এইটা খাওয়ার ক্ষেত্রে আমরা খাওয়ার শুরুতে, খাওয়ার মাঝখানে, শুরুতে খাওয়া যায় একটু অল্প স্বল্প, কিন্তু খাওয়া শেষ করে, খাওয়ার মাঝখানে আর খাওয়া শেষ করে যদি বেশি বেশি পানি পান করেন, এটা হলো একটা ক্ষতিকর সময়, ক্ষতিকর টাইম। এই সময় যদি বেশি পানি পান করেন তাহলে যে আমাদের যে খাদ্য মুখ থেকে শুরু করে খাদ্যনালীর ওয়াল, খাদ্যনালী থেকে শুরু করে পাকস্থলীর ওয়াল থেকে যে একটা অ্যাসিড বের হয় খাবারটাকে ভাঙার জন্য, পিষার জন্য, হজম করার জন্য, ওই অ্যাসিডটার একটা ঘনত্ব আছে। ওই সময় যদি বেশি বেশি পানি পান করেন ওই অ্যাসিডের লিকুইডিটি বেড়ে যায়। এখন লিকুইডিটি বেড়ে গেলে খাবারগুলোকে ঠিক মতন ভাঙতে পারবে না, হজম করতে পারবে না, পিষতে পারবে না। ব্লাইন্ডারে কোনো কিছু ব্লাইন্ড করার সময় যদি পানি বেশি দেন, ওই যে যেটা ব্লাইন্ড করে এটা পিষা যাবে না, ওইটার যে নির্যাসটা বের হবে না, খালি চাকা চাকা থেকে যাবে, এটা ভালো করে পিষা যাবে না। আবার পরিমাণ মতো অল্প পানি দেন, তাহলে দেখবেন সুন্দর করে এটা পিষা যাবে। আচ্ছা। ঠিক এরকম আমাদের পাকস্থলীর মধ্যে খাবারের সাথে যদি একসাথে পানি ঢুকে যায় সাথে সাথে বেশি, তাহলে খাবারগুলো ভাঙার জন্য যে অ্যাসিডটা, ওই অ্যাসিডটা অকার্যকর হয়ে যায়, খাবারগুলো ঠিক মতন হজম করতে পারে না। এখন খাবার খাইলেন পুষ্টিকর, কিন্তু ওইটা হজম না হলে তো শরীর পাবে না, কোষ পাবে না, খাবারের নিউট্রিশনগুলো পাবে না। তখন কি হবে, ওই খাবারগুলো গোটা গোটা পুষ্টি সহ খাবারগুলো চলে যাবে পাকস্থলী হয়ে, ওই যে বৃহদান্ত্র যেটা আমাদের যে নালী আছে পেটের ভিতরে, ওই নালীর ভিতরে চলে যাবে। এখন ওইখানে যে ব্যাকটেরিয়াগুলো আছে ওরা আনন্দে নাচানাচি করবে যে আজকে হাড্ডির সাথে মাংস বেশি পাইছি। আচ্ছা। বুঝতে পারছেন? ওরা খেয়ে ও শক্তিশালী হবে। এই জন্য দেখবেন যে পেটের মধ্যে গন্ডগোল শুরু হয়ে যাবে, গলার মধ্যে অ্যাসিডিটি বেড়ে যাবে, নানান জটিলতা, কষ্ট, অস্বস্তিকর অনুভূতি তৈরি হয়। তো এইটা ওই খাবারের সাথে বেশি পানি খেলে এরকম অস্বস্তি, প্রমাণ, ক্ষতি, ডিস্টার্ব হয়। মানে বেশিটা বলতে কেমন বেশি বা কতটুকু খাওয়া যায়? অনেকে আছে বেশি খাওয়া যায়, কতটুকু খাওয়া যায় আমি পরে বলতেছি। আচ্ছা, আমি জি, পরিমাণ জি, কখন কতটুকু খাবো এটা পরিমাণ পরে বলতেছি। জি, জি, জি। কি আরেকটা সময়, আরেকটা ক্ষতিকর টাইম হলো সারাদিন ব্যস্ততার কারণে পানি পান করলাম না, আর সন্ধ্যার সময় ঘরে আসলাম, এখন বসে বসে কথা বলতেছি, পানি খাইতেছি, টিভি দেখতেছি, পানি খাইতেছি, খাবার খাইতেছি, পানি খাইতেছি, ঘুমাইতে যাচ্ছি তো পানি খাইতেছি। এই যে সন্ধ্যার পর থেকে রাতে ঘুমোতে যাওয়া, রাতের বেলা বেশি বেশি পানি পান করা, এটা আরেক মহা ক্ষতিকর সময়। নিজের পায়ে নিজে কুড়াল মারা আমি বলি। এই রাতের বেলা বেশি বেশি পানি পান করলে কি হবে, এই আপনার যে ওই যে একটানা 6 থেকে 8 ঘন্টা যে গভীর ঘুমে থাকতে হবে, আপনি যদি দুবার বেশি রাতের বেলা বেশি পানি পান করলে আপনার ঘুমের মাঝখানে আপনাকে ওয়াশরুমে যেতেই হবে। কারেক্ট। এখন ওয়াশরুমে যদি যান তাহলে একটানা যে গভীর ঘুমের এটার ব্যাঘাত ঘটবে। এটা 2 ভাবে ক্ষতি করে। একটা আপনার ঘুম হবে না, বারবার ওয়াশরুমে যেতে হবে, ঘুমের ব্যাঘাত ঘটবে। এবং এই ঘুমের ব্যাঘাত ঘটলে আপনার কি ক্ষতি হয় এটা অক্সিজেনের চ্যাপ্টারে আমরা বুঝতে পারবো। আবার যদি আপনি মনে করেন যে ঘুমায় গেলেন ভালো, জি। পানি খেয়ে ঘুমায় গেছেন, গভীর ঘুমে চলে আসেন, এখন ওই যে ঘুম থেকে যখন উঠবেন দেখবেন যে বাথরুমের দরজা খোলার আর সুযোগ পাবেন না, এরকম একটা চাপ অনুভূত হবে। এই প্রস্রাবটা কিন্তু এখন লাগে নাই, এটা আরো অনেক সময় আগে চাপ লাগছে। এখন এইরকম সিচুয়েশনে যদি গভীর ঘুমায় থাকেন পানি বেশি খেয়ে আর প্রস্রাবের চাপ নিয়ে যদি ঘুমায় থাকেন, কিডনি বেচারা বড় বিপদে পড়ে যায়। উনি আর বেঁচে থাকবে না। উনি না থাকতে পারে না, সে মানে সে ওই যে ব্লাডটা পরিষ্কার করতে পারে না। পরিষ্কার করে রাখবে কোথায়, যে মূত্রথলি তো ফিল আপ, ওইখানে সে পাঠাতে পারবে না। আবার পরিষ্কার না করলে কিভাবে পরিষ্কারও করতে পারে, সে চুপচাপ বসে থাকে। এখন ওই যে কিডনি ব্লাডটাকে পরিষ্কার করে যে পরিষ্কার ব্লাডটা সে হার্টে পাঠায়, হার্ট আবার দেখে চেক করে দেখে যে অক্সিজেন নাই, সে ফুসফুসের কাছে পাঠায়, ফুসফুস অক্সিজেন মিক্স করে আবার হার্টের কাছে পাঠায়, হার্ট সারা শরীরে ডিস্ট্রিবিউট করে। এখন কিডনি যদি এটা পরিষ্কার না করে, অতিরিক্ত পানি, অতিরিক্ত ময়লা আবর্জনাগুলো, তাহলে কি করবে, ওগুলো আবার হার্টের দিকে চলে যাবে, ময়লা পানি সহ সব হার্টের দিকে চলে যাবে। হার্ট তো পরিষ্কার করতে পারে না, হার্ট আবার এটাকে ফুসফুসের কাছে পাঠাবে, ফুসফুস আবার পরিষ্কার করে, কিডনির মতন কিডনি করে পানির সাহায্য নিয়ে ক্লিন করে ব্লাডটাকে, আর ফুসফুস করে বাতাসের সাহায্য নিয়ে। ফুসফুস এটা ফাইনাল রিফাইনিং করে আর কি, একটা ব্লাডটাকে ফাইনাল রিফাইনিং করে। এখন ফুসফুস যেটা রিফাইনিং করে, এটা তো তার ক্ষমতা যতটুকু আছে অতটুকু রিফাইনিং করবে।
কিডনির যে রিফাইনিং করার কথা পানি, অতিরিক্ত পানি, ওইটা তো আর ফুসফুস পুরাটাই পারবে না। ফুসফুসের ক্যাটাগরি অনুযায়ী সেইটা রিফাইনিং করে আবার অতিরিক্ত পানি, কিছু ময়লা আবর্জনা থেকে যাবে, ওইটা আবার রিটার্ন ব্যাক হবে হার্টের দিকে। হার্ট সারা শরীরে ডিস্ট্রিবিউট করে দিবে, পাঠায় দিবে। কারণ কিডনি রোগীদের কি সিমটম দেখি আমরা, দেখি না যে চোখে মুখে পানি জমে গেছে, হাতে পানি জমে গেছে, পায়ে পানি মোটা জমে হয়ে গেছে। যাওয়া, এগুলোতে পানি আসলো কেমনে? ওই যে বেরোতে পারে না, থাকতে পারে নাই কিডনি, এখন হার্টের কাছে আসছে অতিরিক্ত পানি সহ, সে তো পানি মুনি সহ যা পাইবো সব সাপ্লাই দিয়ে দিব। আচ্ছা, কারণ সারা শরীরে এগুলো ছড়ায় পড়বে। এখন এই ছড়ায় পড়ছে, এইরকম দীর্ঘদিন চলতে থাকলে দেখবেন আস্তে আস্তে ঘা হবে, পচে যাবে, পোকা পর্যন্ত বের হতে থাকে, এমনও হয়। এই কিডনি রোগী হলে এই সিমটমগুলো দেখা দেয়। তো এই যে এখানে দূষিত ময়লা, চোখে মুখে আবর্জনা, ব্যাকটেরিয়া, ভাইরাস, ক্ষতিকর পোকামাকড়, এগুলো আসলো কেমনে? থাকার ব্যবস্থা তো আছে, কিন্তু কিডনি থাকতে পারে না, এই জন্য আসছে। এখন গভীর ঘুমে যদি রাতের বেলা বেশি পানি খেয়ে যদি গভীর ঘুমে আবার ওই যে হার্টে পানি জমে গেছে, লিভারে পানি জমে গেছে, লাঞ্চে পানি জমে গেছে বলে না, এটা ওই যে পানি খেয়ে, অতিরিক্ত পানি খেয়ে এই প্রস্রাব আটকায় রেখে যদি গভীর ঘুমে থেকে যায় মানুষ, এই ঘটনাগুলো এইভাবেই ঘটে। তার মানে ভাইয়া একটা প্রশ্ন জাগলো যে মানে গভীর পানি বা পানিতে অনিয়ম করা, এর ফলে কিডনি ক্ষতিগ্রস্ত হইলেই পুরো শরীর সকলেই ক্ষতিগ্রস্ত হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, একেবারে পুরো সারা শরীরের প্রত্যেকটা অর্গান ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা আচ্ছা, জি। তো এখন এইটা যদি রাতের বেলা বেশি বেশি করে পানি পান করি, দুইভাবে ক্ষতি হচ্ছে। সে হয় ঘুমের ব্যাঘাত ঘটবে, আর নতুবা গভীর ঘুমে গেলেও তার অন্যভাবে সব অর্গানগুলো ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, কিডনি ক্ষতি, মানে এক কথা বলতে গেলে কিডনি ক্ষতিগ্রস্ত হবে। জি। এই যে এইভাবে আমাদের রাতের বেলা পানি পান করলে ক্ষতি, তাহলে আমাদের পানিটা কখন পান করলে আমাদের জন্য উপকার হবে? শুধু ক্ষতি করবে না, শুধু উপকারই হবে। জি, পানি তো জীবন, বলি না পানির ওপর নাও জীবন। জি, জি। এটা কখন জীবন হবে, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি, খেয়াল করে দেখুন। প্রথমত আমরা নির্ধারণ করি যে আমাদের জন্য, কার জন্য কতটুকু পানি দরকার, জি, কে কতটা পানি পান করবে। জি। এটার ক্ষেত্রেও এখানেও এই যে পানির পরিমাণটার ক্ষেত্রেও আমাদেরকে ক্যাটাগরি নির্বাচন করতে হবে, যে আমি অফিসিয়াল ক্যাটাগরি না হার্ড ওয়ার্কিং ক্যাটাগরির। যে অফিসিয়াল ক্যাটাগরির তার যে পানির পরিমাণ, আবার হার্ড ওয়ার্কিং যে তার পানির পরিমাণ সেম হবে না। পানির পরিমাণটা নির্ধারণের ক্ষেত্রে অনেক গবেষক, অনেক বিশেষজ্ঞ অনেকভাবে গবেষণা করছেন। কেউ হার্ড ওয়ার্কিং এর উপরে পরিমাণ নির্ধারণ করছেন, কেউ ক্যালোরি ইনটেকের উপরে পরিমাণ নির্ধারণ করছেন, কেউ ওয়েদারের উপরে ডিপেন্ড করে পরিমাণ নির্ধারণ করছেন। যে যেভাবেই পরিমাণটা নির্ধারণ করুক, ফাইনালি দেখা যায় যে মোটামুটি সবগুলোই মিলে যায়। হ্যাঁ, মিলে যায়। তবে আমার কাছে সব থেকে সহজ মনে হয় ক্যালোরি ইনটেকের উপরে পরিমাণটা সব থেকে সহজ মনে হয়, যে 1000 ক্যালোরি খাবার খেলে সারাদিনে 1 লিটার পানি খেতে হবে, 2000 ক্যালোরি খাবার খেলে সারাদিনে 2 লিটার পানি খেতে হবে, 3000 ক্যালোরি, যে হার্ড ওয়ার্কার যে, সে তো বেশি খায়, 3000 4000 ক্যালোরি খাবার খায়, তার ক্ষয় হয় বেশি হার্ড ওয়ার্কে, এই জন্য সে ওই পরিমাণে 4 লিটার 5 লিটার পানি খাবে। অফিসিয়াল ক্যাটাগরি 1500 থেকে 2000 ক্যালোরি, মানে সাধারণত 2000 ক্যালোরি হলো অফিসিয়াল ক্যাটাগরির জন্য, 1800 থেকে 2000 ক্যালোরি হলো সব থেকে। ওই যে 3 বার যদি খান তাহলে আপনার প্রায় ওই 1500 থেকে 1800 ক্যালোরি হবে। আর যদি 2 টাইমস খান তাহলে 1200 থেকে 1500 ক্যালোরি হবে। তো এই অনুপাতে যারা 2 টাইমস খাবে তারা দিলে 1.5 লিটার পানি, আর যে 3 টাইমস খাবে সে তার জন্য 2 লিটার পানি। এই যে এটা হলো পরিমাণ, কিন্তু এখানে আমি একটু বেশি বাড়ায় দিই, কারণ এই যে 2 টাইমস 3, এটা তো অতীতে তো এইভাবে ব্যালেন্স করি নাই। এই জন্য অতীতের যে শরীরে যে কিছু জমে থাকে ওইটাকে ব্যালেন্স করার জন্য ওই করতে হবে, একটু পানি বেশি খেতে হবে। এটা আমি গড়ে অফিসিয়াল ক্যাটাগরির জন্য গড় আমি একটা হিসাব বলি, সেটা হলো যে 2.5 থেকে 3 লিটার। জি। শীতকালে 2.5 লিটার আর গরমকালে 3 লিটার। ওই যে ওয়েদারের ব্যাপারটা একটু যুক্ত হয়ে যাবে, মেনটেনেন্স হয়ে যাবে। আচ্ছা। শীতকালে 2.5 লিটার আর গরমকালে 3 লিটার। এটা শুধুমাত্র যারা সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, মানে যেমন ধরুন যে কিডনি রোগী যারা না, যারা কিডনি নষ্ট হয়ে গেছে এইরকম রোগী যারা না, যাদের হার্টে, লাঞ্চে, লিভারে পানি জমে থাকে, এই সমস্যা যাদের নেই, তারা এই 2.5 থেকে 3 লিটার পানি নিশ্চিন্তে পান করতে হবে 24 ঘন্টার সার্কেলে, তাহলে ব্লাডের লেভেলগুলো ব্যালেন্সে থাকবে। আর যাদের এই ডিস্টার্বগুলো আছে, কিডনি, লিভার, হার্ট, লাঞ্চ, এগুলোর মধ্যে পানি জমার সমস্যা আছে, তারা 1.5 থেকে 2 লিটার, এর বেশি নয়, এইরকম। তো 1.5 থেকে 2 লিটার, সমস্যা হলে 1.5 থেকে 2 লিটার, আর সমস্যা না হলে 2.5 থেকে 3 লিটার। এই হলো পানি পরিমাণের, এটা হলো অফিসিয়াল ক্যাটাগরি। হার্ড ওয়ার্কিংরা হলো, এটা ধরেন তারা 3 থেকে 4 লিটার পানি, বা সব থেকে অতিরিক্ত গরমের সময় যদি করে তাহলে প্রায় সর্বোচ্চ 5 লিটার পানিও তাদের প্রয়োজন হয়। তবে আমি এটাকে
3 থেকে 4 লিটারের মধ্যেই রাখাটা উপযুক্ত মনে করি, 3 থেকে 4 লিটার। যারা হার্ড ওয়ার্কার 4 লিটার পানি। তো তাহলে আমরা এখন বুঝি যে এই যে 2.5 থেকে 3 লিটার, আমরা অফিসিয়াল ক্যাটাগরিটাই একটু বোঝার চেষ্টা করি, কারণ হার্ড ওয়ার্কারদের আসলে তেমন সমস্যা, তাদের এগুলো প্রয়োজনও নাই। প্রয়োজন নেই, যদি হার্ড ওয়ার্ক করে তাদের এগুলো প্রয়োজনই নেই, তারা এমনি 1/3 খায়, সারাদিন পরিশ্রম করে পানি আর অক্সিজেনের চাহিদাটা অটোমেটিকলি মেনটেনেন্স হতেই থাকে। তো এই বিষয়গুলো, এই মেনটেনেন্সগুলো আসলে অফিসিয়াল ক্যাটাগরিদের জন্যই বেশি জরুরি। তো অফিসিয়াল ক্যাটাগরিটাই আমরা করি যে 2.5 থেকে 3 লিটার ডিসাইড করলাম যে পানি এতটুকু পান করতে হবে। এখন এই 2.5 থেকে 3 লিটার পানি কখন পান করব, কখন পান করলে আমাদের এটা সব থেকে উপকার হবে, এবং আমাদের যে 1/3 পুষ্টি পানির সমন্বয় যে ওইটা মেনটেনেন্স কিভাবে হবে, এটা মেনটেনেন্সের জন্য সব থেকে সহজ বিষয় যেটা, সেটা হলো যে খেয়াল করে ধরুন আমরা নর্মালি খাবো কয়বার, ক্ষুধা রোগের ওষুধটা খাবো কয়বার, নর্মালি 3 বার নর্মালি, আর 2 টাইমস হলো এমার্জেন্সি রিকভারিং এর জন্য, আবার এমার্জেন্সি ঠিক হয়ে গেলে আবার 3 বার খাবে। আচ্ছা, তো তার 3 বার আমরা 3 বার ধরেই পানির পরিমাণটা, পানি পানের অভ্যাসটা মেনটেনেন্স করি। সেটা হলো যে 2 মূল খাবারের মাঝামাঝি সময় পানি পান করা উত্তম সময়। 2 মূল খাবারের মাঝামাঝি সময়, যেমন সকালের মূল খাবার, দুপুরের মূল খাবারের মাঝামাঝি সময় একটা পানি পান করার উপযুক্ত সময়। দুপুরের মূল খাবার আর রাতের মূল খাবারের মাঝামাঝি সময়, এটা আসরের পরে মাগরিবের আগেই যেন হয়, এই সময়টাতে এটা একটা উপযুক্ত সময়। আরেকটা হলো রাতের মূল খাবার আর সকালের মূল খাবারের মাঝামাঝি সময় তো আমরা ঘুমিয়ে থাকি, এই জন্য ঘুম থেকে উঠেই সম্পূর্ণ খালি পেটে প্রথম খাবার হলো পানি। এই 3টি টাইমে পানি পান করা সব থেকে উপযুক্ত সময় আমাদের শরীরের জন্য, বর্তমান সময়ের জন্য, বর্তমান সময়ের এই সর্বাধুনিক যুগে আমাদের এই পরিস্থিতির মধ্যে এটা হলো উপযুক্ত সময় পানি পান করার। তাহলে আমরা 3 বার পাইলাম, মানে তাহলে দাঁড়ালো কি 2 মূল খাবারের মাঝামাঝি সময় পানি, আর 2 পানি পানের মাঝামাঝি সময় খাবার। এই যে 3 বার খাবার, 3 বার পানি, এটা হলো যারা মোটামুটি সুস্থ আছি, সারা জীবন সুস্থতা ধরে রাখার জন্য এই খাবার পানির সমন্বয় এবং প্ল্যানিং। এখন খেয়াল করে দেখুন, আমরা 2 মূল খাবারের মাঝামাঝি সময় কখন কতটুকু পান করবো, আমাদের 2.5-3 লিটার পানি ঢুকাতে হবে, কোন সময় কতটা পান করব, কোয়ান্টিটি খেয়াল করে দেখুন। সকালবেলা ঘুম থেকে উঠে সম্পূর্ণ খালি পেটে মেপে 1 লিটার পানি পান করতে হবে। আচ্ছা, এটা আপনি একসাথে করেন আর ধীরে ধীরে করেন, যেভাবে পারেন, মানে সকালের মূল খাবারের আগেই 1 লিটার পানি ঢুকাতে হবে। যারা সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে, ফজরের নামাজের আগে খাওয়া যাবে না 1 লিটার, আর নামাজের আগে পানি পান করে রুকু সিজদা গেলে একটু অসুবিধা হবে, এই জন্য নামাজ শেষ করেই বা নামাজের আগে বড় জোরে 1 গ্লাস খেতে পারে। হ্যাঁ, নামাজ উজু করার আগে ঘুম থেকে উঠে 1 গ্লাস খেলো, খেয়ে উজু করে ফ্রেশ হয়ে নামাজ পড়লো, নামাজ পড়া শেষ করে বাকি পানিটা খেলো, খেয়ে হাঁটা তসবিহ তেলাওয়াত করলো, তসবিহ তেলাওয়াত শেষ করে যার যে আমল আছে এগুলো শেষ করলো, বা যারা অন্য ধর্মের আছে তারা তো এগুলোর মধ্যে নেই, তো তারা ঘুম থেকে উঠেই পারলে 1 লিটার পানি পান করলো, করে হাঁটা শুরু করলো। আচ্ছা, জাস্ট পানি পান করে 1 লিটার পানি পান করে শুধু হাঁটতে পারবে, আর অন্য কোনো এক্সারসাইজ করতে পারবে না, হাঁটাহাঁটি। তবে হাঁটাহাঁটি শেষ করে একবার প্রস্রাব বা একবার ল্যাট্রিন ক্লিয়ার হওয়ার পরে তখন সে অন্যান্য এক্সারসাইজ করতে পারবে। কিন্তু যদি অন্যান্য এক্সারসাইজ করে, ফ্রি হ্যান্ডস, ইয়োগা বা আদার্স ইনস্ট্রুমেন্টাল, তাহলে ওই 1/2 লিটার পানি পান করে, 1 লিটার একসাথে নয়, 1/2 লিটার পানি পান করবে, পানি পান করে এক্সারসাইজ করবে, এক্সারসাইজ শেষ করার পরে বাকি 1/2 লিটার পানি পান করবে। আচ্ছা, এই তবে 1 লিটার পানি পান করে যদি আপনি একটু 15-20 মিনিট হাঁটাহাঁটি করেন, হাঁটাহাঁটি করার পরে এমন এক চাপ আসবে যেটা আপনার ওই যে বাথরুমের দরজা খোলার আর সময় পাবেন না, এরকম একটা চাপ আসবে। তারপরে বাথরুমে গিয়ে বসবেন, যে কাজটা আপনার 10 মিনিট লাগতো, 15 মিনিট লাগতো, ওটা 1 মিনিটে ক্লিয়ার হয়ে যায়, সব ভর করে বের হয়ে যাবে। 1 লিটার পানি পান করে যদি সকালে খালি পেটে 1 লিটার পানি পান করে যদি হাঁটাহাঁটি করা হয়, আচ্ছা আচ্ছা, রাতের ঘুমটা যদি কমপ্লিট হয়ে যায়, পানিটা পান করার সাথে সাথেই আপনার চাপ চলে আসবে এবং ক্লিয়ার হয়ে বের হয়ে যাবে। 1 লিটার খেলে হবে, না হলে হবে না। আর যদি রাতের ঘুমটা আবার কমপ্লিট না হয়, ভালো পরিপূর্ণ না হয়, তাহলে হবে 1 লিটার পানি পান করে হয়তোবা সাথে সাথে হবে না, হাঁটা সকালের খাবার খাওয়ার পরে হবে, তখন না হলেও দুপুরে হবে। মানে সকালে খালি পেটে 1 লিটার ঢুকালে আপনার ওই সাথে সাথেও হতে পারে, অথবা পরে হতে পারে, অথবা বিকালেও হতে পারে। মানে দিনের ভাগে একবার আপনার লেট্রিনটা এমন ক্লিয়ার হবে, অকল্পনীয়, মানে পেট পুরো খালি হয়ে যাবে, এইরকম ক্লিয়ার হবে। তো এটা সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে 1 লিটার খেলেই উপকারটা হবে। আচ্ছা,
ওকে, এখন যাদের মনে করেন খুব কোষ্ঠকাঠিন্য, খুব টাইট হয়ে 2-4 দিন 2 দিন 3 দিন পর লেট্রিন হয়, এইরকম যাদের কোষ্ঠকাঠিন্য বলে এরকম ঝামেলা যাদের আছে, তারা ওই 1 লিটার পানিটাকে একটু গরম করবে, কুসুম গরম করে খাবে। বা আরো ভালো হয় যদি একটু লেবুর রস দিয়া, বা কুসুম গরম ছাড়াও লেবুর রস দিয়ে যদি নর্মাল পানিতে লেবুর রস দিয়ে খেয়ে নেয়, 1 তাহলে লিটার? হ্যাঁ 1 লিটার পানির মধ্যে লেবুর রস দিয়ে খেয়ে নেয়, খেয়ে হাঁটা করে, তাহলে ওই তার যে পুরাতন কোষ্ঠকাঠিন্য যে ক্লিয়ার হতো না, আজকে হবে না, কালকে হবে না, পরশুদিন থেকে যে বের হওয়া শুরু করবে, অভ্যাস চালু থাকলে আর বন্ধ হবে না। আচ্ছা, লেবু পানি রেগুলার হ্যাঁ, সকালবেলা রেগুলার খেতে পারেন, এটা খুবই ভালো। আচ্ছা, এটা যার নেই কোষ্ঠকাঠিন্য তারাও খেতে পারবে, কোনো অসুবিধা নেই। তো তাহলে এই যে খাবারের পানির আমরা তাহলে সকালবেলা তো আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ, যে 1 লিটার পানি পান করার পরে জি, 1 ঘন্টার ভিতরে আপনি সকালের খাবার খেতে পারবেন না। 1 ঘন্টা বা 2 ঘন্টা যে সময় খান, 1 ঘন্টা পরে খান, 2 ঘন্টা পরে খান, কোনো অসুবিধা নেই, ভালো। কিন্তু 1 ঘন্টার ভিতরে খাওয়া যাবে না। 1 লিটার পানি খেয়ে আবার সাথে সাথে যদি খাবারও খান, তাহলে একটা কিডনির উপরে চাপ পড়বে। যদি আচ্ছা, পানি খান শুধু, খাবার না খান, তাহলে কিডনির কোনো ক্ষতি করবে না, বরঞ্চ উপকার করবে। সময় 1 ঘন্টা? হ্যাঁ, মিনিমাম 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতরে খাওয়া যাবে না। তাহলে আপনার কিডনির উপরে কোনো চাপ পড়বে না। অনেকেই বলে যে পানি বেশি খেলে কিডনি ক্ষতি করবে। এটা খাবার খেয়ে সাথে সাথে পানি বেশি খেলে কিডনির উপরে চাপ পড়বে, অথবা পানি পান করে সাথে সাথে খাবার খেলে কিডনির ক্ষতি হবে। না হলে কোনো ক্ষতি হবে না, বরঞ্চ উপকার হবে। আচ্ছা, যেহেতু সময় 1 ঘন্টা আছে, আবার হ্যাঁ। হাঁটাহাঁটি আছে। এবং ইতিমধ্যে আপনার একবার প্রস্রাব হয়ে যাবে, পেট খালি হয়ে যাবে, লেট্রিনও হতে পারে, হয়ে যাবে। তখন পেট পুরো খালি হবে, তখন আপনি খাবারটা খেতে পারবেন। ক্লিয়ার? জি, তো তাহলে এরপরে গেল কয় লিটার? 1 লিটার গেল। এরপর সকালের যে মূল খাবার আর দুপুরের মূল খাবারের ঠিক মাঝামাঝি সময়, জি, এই সময় পান করবেন আরো আধা লিটার। আচ্ছা, যে যেখানে থাকেন, অফিসে থাকেন, দোকানে থাকেন, বাসায় থাকেন, কাজে থাকেন, যে যেখানে থাকেন, আধা লিটার পানি পান করতে হবে। কাজের ফাঁকে ফাঁকে আপনি একটু একটু করে পানি পান করেন, আধা লিটার পানি পান করতে হবে। সকালের মূল খাবার, দুপুরের মূল খাবারের মাঝামাঝি সময়। ক্ষুধা লাগে যে সময়, ক্ষুধা লাগে, এই ক্ষুধার সময় পানি। আপনি পানি পান করবেন। আচ্ছা, এই ক্ষুধার সময় পানি পান করলে কি হবে খেয়াল করে দেখুন। পকেটের টাকা যদি খরচ শেষ হয়ে যায়, তখন আপনি কোথা থেকে টাকা খরচ করবেন? ঋণ। না না, আপনার জমানো আছে, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আছে। হ্যাঁ, কোথায় আছে? হ্যাঁ, হ্যাঁ, ওটা। কোথায় আছে? হয় ব্যাংকে আছে, নতুবা ডয়ারে আছে। ডয়ের আছে। এখন আপনার পকেটের টাকা শেষ, আপনি এখন, আপনার তো টাকা আছে অনেক, আপনি চাইলেও তো খরচ করতে পারেন, কিন্তু ব্যাংক থেকে বা ডয়ার থেকে চাইলে তো টাকাটা বের করতে পারবেন না, একটা ফর্মালিটি আছে, তাই না? চেক সাইন করতে হবে, অথবা চাবি লাগবে। এই চাবি আর চেক না থাকলে আপনি চাইলেও আপনার জমানো টাকা খরচ করতে পারবেন না, আপনি কষ্ট ফিল হবে, তাই না? ঠিক আমাদের যখন ক্ষুধা লাগে, তখন আমাদের রানিং ক্যালোরি শেষ, যেটা খাইছিলাম এটা শেষ। জি, এখন আপনার শরীরে তো কোটি কোটি ক্যালোরি জমানো আছে, ওই যে ওভার ক্যালোরি। তো এখন আপনি ওগুলো কাজে লাগান। তো ওগুলো তখন ওই যে ক্ষুধার লাগার অবস্থায় যখন আপনার জমানো ক্যালোরি ক্ষয় করতে চান, এটা ক্ষয় করতে হলে আপনাকে একটা ফর্মালিটি লাগবে। জি, এই ফর্মালিটির নাম হলো পানি। আচ্ছা, এই ক্ষুধার সময় যখন আপনি পানিটা পান করবেন, তখন এই পানিটা গিয়ে যে পেটের মধ্যে জ্বালা পুরা করে মশরায় কামড়ায় ক্ষুধা লাগলে, জি, 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 ওইটা হবে না। ওই সময় যখন পানি পান করবেন আধা লিটার, তখন ওই আগুনের মধ্যে পানি দিলে যেমন আগুন নিভে যায়, ঠিক পেটের জ্বালা পুরা এরকম নিভে যাবে। আচ্ছা, আর ওই যে ক্ষুধার কারণে যে দুর্বলতা, শক্তি পান না, এটা কিছুই হবে না। কেন? ওই পানিটা গিয়ে কি করবে, ওই যে আপনার জমানো ক্যালোরি আছে, ওই জমানো ক্যালোরিগুলোকে ভেঙে ভেঙে ব্লাডের মধ্যে ছেড়ে দেবে। আচ্ছা, এই আপনার ওভার ক্যালোরিগুলো ভাঙবে। আর এই জমানো ক্যালোরিগুলো যখন ব্যাংকের টাকা পকেটে চলে আসলে যেমন আপনার কোনো কষ্ট হবে না, ইজি চলাফেরা করতে পারবেন, ঠিক আপনার জমানো ক্যালোরিগুলো যখন ব্লাডের মধ্যে ভেঙে যাবে, চলে আসবে, তখন আপনার আর দুর্বল লাগবে না, ক্লান্তি লাগবে না, ক্ষুধার কষ্ট ফিল হবে না। আচ্ছা, এই জন্য 2 খাবারের মাঝখানে ক্ষুধা লাগলে আপনি আজে বাজে চা বিস্কিট এই সেই হাবিজাবি স্ন্যাক্স নামে যে প্ল্যানিং দেওয়া হয়, এটা খাওয়া যাবে না। আপনি কি করবেন, ওই সময় জাস্ট পানি পান করবেন। পানি পান করলে আপনার জমানো আবর্জনাগুলো ব্লাডের মধ্যে চলে আসে, আবার শরীর থেকে বের করে দিয়ে দেবে পানি। আচ্ছা, এই তাহলে ব্লাডের লেভেলগুলো ব্যালেন্স খুব ইজিলি হবে, ইজিলি ব্যালেন্সে থাকবে। এটা প্ল্যান ওয়াইজ এভাবে আমাদেরকে মেনটেনেন্স করতে হবে। এরপরে তো দুপুরের খাবার খাবেন 2.5-3 ঘন্টা পরে, 2 মূল খাবারের মাঝামাঝি সময় হলে। দুপুরের খাবার আর রাতের মূল খাবারের মাঝামাঝি সময়, আসরের পরে মাগরিবের আগেই, এই সময় আপনি পানি পান করবেন আবার 1 লিটার। শীতকালে আধা লিটার আর গরমকালে 1 লিটার। আচ্ছা, ওই বিকেলের পানিটা আপনি ধীরে ধীরে খান, সময় লাগুক। আসরের নামাজ পড়ে খাওয়া শুরু করেন, মাগরিব পর্যন্ত কাজ করতেছেন, খান, চেয়ারের পাশে পানির বোতল থাকবে,
পানিও খান, কাজও করেন। তো এই 1 লিটার পানি এই সময়, শীতকালে আধা লিটার, গরমকালে 1 লিটার, তাহলে টোটাল কয় লিটার গেল? শীতকালে গেল 2 লিটার, আর গরমকালে গেল 2.5 লিটার, বাকি থাকলো কয় লিটার? আরো হাফ লিটার, আধা লিটার পানি বাকি থাকলো। এই আধা লিটার পানি পান করবেন কখন? ওই যে সকাল, দুপুর, রাতে যে 3 বার খাবেন বা 2 বার যারা খাবেন, এই যে মূল খাবারগুলো খায় বেশি তো পানি পান করা যাবে না, ক্ষতিকর, বলছি, আগেই বলছি। জি কিন্তু ওই খাদ্যনালীর থেকে খাবারটাকে নামিয়ে দেওয়ার জন্য 3 কুলি পানি পান করতে হবে। জি 3 কুলি পানি মানে হলো 150 ml, 100 থেকে 150 ml পানি হবে। তো 150 ml ধরলাম, 3 খাবারে যদি 150 ml করে খান, খাদ্যনালী থেকে খাবারটাকে নামিয়ে দেওয়ার জন্য, তাহলে প্রায় আধা লিটার হলো না? জি 450 ml, প্রায় আধা লিটার। জি জি এই হলো 2.5 থেকে 3 লিটার পানি পান করার উপযুক্ত সময়। আচ্ছা এখানে আরেকটা শেষ কথা বলে দিই, সেটা হলো যে 2 টাইম যারা মেনটেনেন্স করবে তারা তো 2 মূল খাবারের মাঝামাঝি সময় তো হচ্ছে না, হ্যাঁ? তো তাহলে তারা কি করবে? দুপুরের খাবারটা মাইনাস করে দেবে। দুপুরের খাবারটা মাইনাস হয়ে গেলে তো তার 2 টাইমস খাচ্ছে। এখন 2 টাইমস খেলে পানির মেজারমেন্টটা কিভাবে করবে, টাইমিংটা? এরা কি করবে? সকালের 1 লিটার তো ঠিক আছে, এরপর তো সকালের মূল খাবার খাবে, সকালের মূল খাবারের 2.5-3 ঘন্টা পরে আধা লিটার, ওই পানি পান করার আরো 2.5-3 ঘন্টা পরে দুপুরের খাবার যখন সময় হবে ওই সময় আরো আধা লিটার, 2 লিটার হলো। আবার ওই আধা লিটার পানি পান ওই যে বিকেলের সময় যেটা আসরের পরে মাগরিবের ওই টাইমে আরো আধা লিটার। মানে যারা 2 টাইমস করবে তারা সকালের মূল খাবার আর দুপুরের মূল খাবারের মাঝখানে 2.5-3 ঘন্টা পর পর আধা লিটার করে প্রায় 1.5 লিটার পানি পান করবে। আচ্ছা এই যে 2 মূল খাবারের মাঝখানে তারা 2 টাইমস খাবে, 2 মূল খাবারের মাঝখানে যখন এই যে এইভাবে 1.5 লিটার পানি পান করবে, তখন তার যে ক্ষুধার দুর্বলতা, কষ্ট, এগুলো কিছুই ফিল হবে না, বরঞ্চ সে এনার্জি, এত দিন দিন হালকা হবে শরীরটা। আর এই পানিটা কি করবে? তার যে ওভার ক্যালোরিগুলো জমানো আছে এগুলো ভেঙে ভেঙে শরীর থেকে বের করে দেবে, আর ওজনটাও ভাঙবে, ব্লাডের লেভেলগুলো ব্যালেন্স হতে কোনো কষ্ট হবে না। জাস্ট 1টা সপ্তাহ 2টা সপ্তাহ নিজের জন্য পরীক্ষা করে দেখুক না মানুষ, তারপর ছেড়ে দিক। হ্যাঁ, তারপরে যদি সে বেনিফিট না পায়, ভালো না লাগে, উপকার না পায়, ছেড়ে দিক। আমি কি গিয়ে চার্জ করব, জরিমানা করব যে ভাই তুমি মানলা না কেন? আচ্ছা ভাই এটা আমি আমার ডিজাইন, আমি প্ল্যান করছি, আমি এটা এইভাবে আমি আমার দীর্ঘ গবেষণা করে এইভাবে প্ল্যানিংটা সাজাইছি, এবং এটা আমি মানুষকে অ্যাপ্লাই করছি, বেনিফিট পাইতেছে, আমি নিজেও পাইতেছি, আমার পরিবারও পাইতেছে। তো এখন আপনারাও পরীক্ষা করে দিন, অভ্যাস করে দেখুন, সাধনা করে দেখুন জি জি আপনার বেনিফিট পান কিনা, উপকার যে আপনার শরীরে যে বেনিফিট চাইতেছেন সেটা পাচ্ছেন কিনা। না পেলে ছেড়ে দিন, অসুবিধা নাই, এখানে তো কোনো কেউ আপনাকে জরিমানা করবে না। না। হ্যাঁ, এটা হলো এই। তাহলে এখন খেয়াল করে দেন, এখন আপনি যে খাবার আর পানির যে সমন্বয় করলেন জি এইভাবে 3 টাইমস খাবার 3 টাইমস পানি, 2 মূল খাবারের মাঝামাঝি সময় পানি, 2 পানের মাঝামাঝি সময় খাবার, এই নিয়মে চললে আপনার 1/3টা কিভাবে মেনটেনেন্স হলো একটু খেয়াল করে দেখুন। জি যখন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে পানি খাচ্ছেন, সম্পূর্ণ খালি পেটে পানি খাচ্ছেন, জি কোনো খাবার খাচ্ছেন না। খাওয়া যাচ্ছে না। আবার ওই পানিটা পান করার পরে 1-1.5 ঘন্টার ভিতরে আপনার একবার প্রস্রাব বা লেট্রিন পুরো ক্লিয়ার হয়ে পেট পুরো খালি হয়ে গেলে তখন শুধু খাবার খাইতেছেন, তেমন একটা পানি খাইতেছেন না। জি আবার ওই সকালের খাবারটা আবার 2.5-3 ঘন্টা পরে প্রায় 70%-80% পেট খালি হয়ে যায়, হজম হয়ে খাবার পেট খালি হয়ে যায়, তখন শুধু খালি পেটে শুধু পানি পান করতেছেন, কোনো খাবার খাইতেছেন না মাঝখানে 2 মূল খাবারের। এবং ওই পানিটা পান করার পরে আপনার 1 বার বা 2 বার প্রস্রাব হয়ে গেল, পেট পুরো খালি হয়ে গেল দুপুরের খাবারের আগেই, তখন পুরো পানিটা খালি হয়ে গেল, তখন খাবার খাইতেছেন, কোনো পানি খাইতেছেন না। আবার দুপুরের খাবারটা খাওয়ার পরে 2.5-3 ঘন্টা পরে, আসরের পরে, মাগরিবের আগে, ইতিমধ্যে প্রায় 70%-80% পেট খালি হয়ে গেল। মাগরিবের আগে পেট ক্ষুধা লাগে না, জি পেট খালি হয়ে গেল, ওই খালি পেটে শুধু পানি খাইতেছেন, কোনো খাবার খাইতেছেন না। ওই পানিটা আবার সন্ধ্যার খাবারের আগে 1-2 বার প্রস্রাব হয়ে পেট খালি হয়ে যাবে, তখন সম্পূর্ণ খালি পেটে শুধু খাবার খাইতেছেন, কোনো পানি খাইতেছেন না। এখন এই যে যা খাইতেছেন, পানি এবং খাবার, সম্পূর্ণ খালি পেটে খাইতেছেন, তো আবার মেপে খাইতেছেন, পানিটাও মাপা, খাবারটাও মাপা। তাহলে খেয়াল করে দেখুন যে বাতাসের জন্য জায়গাটা যে খালি রাখার দরকার ছিল সবসময় খালি থাকতেছে কিনা। হ্যাঁ শতভাগ। এই হলো এখন বাতাসের জায়গাটা আপনি বাতাস দ্বারা লোডিং করুন। আচ্ছা এটা অটোমেটিক হয়ে যাচ্ছে ওইটা করলেই। অটোমেটিকলি হবে না, বাতাসটাও আপনাকে লোডিং করতে হবে প্ল্যানিং অনুযায়ী। এটা আমরা নেক্সট আরেকদিন আলোচনা করব। ইনশাআল্লাহ হ্যাঁ। আজকে আমরা অনেক লম্বা সময় হয়ে গেছে, আমরা এখানেই থাকি আজকে এই পর্যন্তই, কারণ মানুষ অনেকেই কমেন্ট করে যে আলোচনা তো লম্বা হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই লম্বা না হলে এই ডিজাইনগুলো, এইগুলো এত দীর্ঘ গবেষণা, এগুলো অল্প অল্প করে কথা বলে দিলে
অনেকে পাবে অনেকে পাবে না, এই জন্য লম্বা একটা ভিডিওর মধ্যে করে দিলাম খাবার আর পানিরটা পাইলেন। এর আগে বিষয়টা মূল মেকানিজমটা বুঝছিলেন 1/3 থিওরি, এখন কিভাবে মেনটেনেন্স করবেন খাবার আর পানিটা পাইলেন। এখন আপনি বাতাসেরটা থাকলো, বাতাসেরটা এটা অসাধারণ আলোচনা, অসাধারণ প্ল্যানিং, এটা শুনলে বাকি বাতাসেরটা শুনলে মাথাটা পুরো খুলে যাবে। জি জি হ্যাঁ, যে পুরা রাস্তাটা চেনা হয়ে যাবে। জি। আরে এত সুন্দর সলিউশন। আচ্ছা তাইলে কি হবে, হাড্ডি মাংস, ব্লাডের লেভেল আর বাতাসটা মেনটেনেন্স করলে চিন্তার লেভেলটা ব্যালেন্সে থাকবে। এখন আমি আপনাদের হাড্ডি মাংস আর ব্লাডের লেভেল ব্যালেন্স রাখার, আজীবন সারাটা জীবন ব্যালেন্সে রাখার সহজ সমাধানটা আমি দিয়ে দিলাম। আপনারা এখন মেনটেনেন্স করে সাধনা করে প্র্যাকটিস করে দেখুন।